আমি কি বলেছিলাম আমি একটু বলি আবার, যে লেটার আর অ্যালফাবেটের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি পার্থক্য? লেটার হচ্ছে একটা সেটের মধ্যে যে যে জিনিসগুলা থাকে, যেমন এ বি সি ডি, এগুলো সবগুলোকে আলাদা আলাদা ভাবে লেটার বলা হয়। কিন্তু এই সব কিছুকে মিলিয়ে একটা সেট তৈরি হয়, ওই সেটকে আমরা কি বলি? অ্যালফাবেট বলি। অ্যালফাবেট। হ্যাঁ, উদাহরণ হিসেবে কি বলেছিলাম, যে আপনারা সবাই হচ্ছেন অডিয়েন্স, তো অডিয়েন্স কি অ্যালফাবেটের সাথে তুলনা করা যায়, কিন্তু অডিয়েন্সের ভিতরে আবার আপনারা এক একজন আলাদা আলাদা নাম আছে আপনাদের, ঠিক না? ওইভাবে হচ্ছে লেটারও হচ্ছে আপনাদের আলাদা আলাদা নাম হিসেবে গণ্য করতে পারেন, যে এই একটা, বি আরেকটা, সি আরেকটা লেটার, এইরকম। ঠিক আছে, ওকে। তাহলে লেটার আর অ্যালফাবেটের মধ্যে আমরা পার্থক্যটা বুঝলাম। এখন হচ্ছে লেটারকে আমরা কি করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিসের ভিত্তিতে? আকারের ভিত্তিতে। এবং আরেকটা হচ্ছে কিসের ভিত্তিতে বলেন তো? উচ্চারণ যে করি, ওই উচ্চারণের ভিত্তিতে। আমরা তো একদম ছোট থেকেই হচ্ছে লেটার শিখে আসছি, ঠিক না? কিভাবে? কেউ একজন বলুন, আগে ওহি বলি আমরা, এ বি সি ডি এগুলো উচ্চারণ করো। A B C D E F G H I J K L M N O P Q R Q R এস, S T U V W X Y Z. মাশাআল্লাহ, একটা ভুল হয়েছে ওহি, অনেক সুন্দর হয়েছে তোমার প্রনাউন্সিয়েশন, ঠিক আছে। S একটা ভুল, S pronunciation. ডাব্লিউ। কি হবে? W. হ্যাঁ, ডাব্লিউ না, ডাব্লিউ, ঠিক আছে। এখন নাসরুল্লাহ ভাইয়া বলেন তো। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. আচ্ছা, তো এইখানে কি 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 ওই যে টি, কি হবে একটু, কি হবে? জোর দেওয়া হবে, ঠিক আছে, ফি। ঠিক। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা জিনিস ছিল ডাব্লিউ। ডাব্লিউ আমরা সবাই কিন্তু ডাব্লিউ চিনি, ঠিক না? ছোট থেকে এটাই পড়ে আসছি। তা আসলে হচ্ছে ডাবল ইউ। কেন ডাবল ইউ বলেন তো? আমরা কি বলি কি? W. ইউটা হ্যাঁ, ডাবল দুইটা থাকে। ইউ হয়, এই জন্য এটাকে ডাবল ইউ বলা যায়, ঠিক আছে। তারপরে জেড অথবা জি। তো মেইন আচ্ছা, কি হয় আমাদের, মেইনলি আমরা উচ্চারণ করতে সময় যে আমাদের একটা বাংলা অ্যাকসেন্ট চলে আসে কেন? মানে প্রথমেই আমাদের যখন উচ্চারণ করা শেখানো হয়, তখনই হচ্ছে এ বি সি ডি এরকম শেখানো হয়। আপনি যদি আরবি যে ওয়ার্ড গুলো আছে বা অন্যান্য যে কোনো জিনিস, বাংলাই বলুন, আমরা যদি যেভাবে উচ্চারণ করা লাগে ওইভাবে উচ্চারণ না করি, তাহলে ওয়ার্ড গুলো কি সুন্দর মতো প্রনাউন্সিয়েশন হবে? লেটারই সুন্দর মতো উচ্চারণ করলাম না, তাহলে ওয়ার্ড কি সুন্দর মতো প্রনাউন্স করা যাবে? যাবে না তো। এইটা হচ্ছে আমাদের মূল কি বলে, গুড়ায় গলদ, ঠিক আছে। এইটা প্রথমত। তো এইগুলো একদিনে চলে আসবে না, এই যে আমি বারবার ডাবলিউ, সবার ক্ষেত্রে ডাবলিউ বলছি কিন্তু সবাই ডাবলিউ বলতেছেন, ঠিক না? এটা হচ্ছে আমাদের ছোট থেকে অভ্যাস হয়ে গেছে এটা জিনিসটা। তো আস্তে আস্তে জিনিসটা কি হবে, আয়ত্তে আসবে আমাদের। ওকে, এইটা হচ্ছে মাথায় রাখতে হবে এক। দ্বিতীয়ত, আজকে পুরোটা ক্লাসই মেইনলি প্রনাউন্সিয়েশনের উপর বেস করে, ঠিক আছে। আজকে যা শিখাবো ওইটা হচ্ছে 4 মাস আপনাদের প্র্যাকটিস করতে হবে। এবং এইটা তো জানেন যে আমাদের ডেইলি ভোকাবুলারি দেওয়া হবে, ঠিক না? এই ভোকাবুলারি গুলা কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে আমাকে দিবেন, ওইটাও হচ্ছে ক্লাসের শেষে আমি বলে দিব। এখন যাই তারপরে নেক্সট। ওকে, এটা শিখলাম কি, যে প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তিতে প্রনাউন্সিয়েশন কিভাবে করা যায় এইটা দেখলাম। এখন এই প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, আমাদের এই লেটার গুলাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক না? বলেন তো ভাওয়েল কোনগুলা? A E I U U. হ্যাঁ, এই 5টাকে ভাওয়েল বলা হয়। কেন ভাওয়েল বলা হয়? ওইগুলো যেখানে শুরুতে থাকে সেখানে মুখে শুরুতে মানে বাতাস যে বাতাস থাকে ওটা বাধাপ্রাপ্ত হয় না। হ্যাঁ, যখন তুমি এ উচ্চারণ করবা ওহি, তখন দেখবা কিভাবে উচ্চারণ করো, বলো তো। এ, এই এ যে আমি উচ্চারণ করলাম এ, উচ্চারণ করতে সময় বাতাস কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে? তোমার মুখ থেকে যে বাতাস বের হয়, হয় নাই। ই, না। উ, অ, যখনই উচ্চারণ করো না কেন, কি হয়? বাতাস মুখে বাধাপ্রাপ্ত হবে না, এই জন্য হচ্ছে এগুলাকে ভাওয়েল বলা হয়, ঠিক আছে।
তার মানে ওইটা তো ওইটা তো ম্যাম ওইটা তো এ বলার ক্ষেত্রে হবে না, কিন্তু বর্তমান উচ্চারণে যে আমরা এই বলি, এই এ তো হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে এই তুমি যে এই বলো, এটা হচ্ছে কি উচ্চারণ করতে সময়, শুধু লেটারটা উচ্চারণ করতে সময়। কিন্তু যখন আমরা তোর ভাওয়েল লেটার গুলো কখন উচ্চারণ করি বলো? আলাদা আলাদা ভাবে উচ্চারণ করি কখনো, নাকি একটা সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড গুলো থাকে ওই ওয়ার্ড গুলো উচ্চারণ করি? কোনটা? মেইনলি তো ওয়ার্ড উচ্চারণ করি, ঠিক না? এমন ধরো APPLE বললাম আমি, এখন তুমি কিভাবে উচ্চারণ করবা? এই ফল বলবা? জীবন, APPLE, এখন উচ্চারণ করো ওইটা। এই ফল, হ্যাঁ, কি বলবা? এই ফল। এখন বলো, এই যে এই উচ্চারণ করলা তখন কি বাতাস মুখে বাধাপ্রাপ্ত হয়েছে? না, বুঝছো? তার মানে আমরা কি করি, ভাওয়েল গুলা মেইনলি তো উচ্চারণ করি কখন? ওয়ার্ড যখন বলবো তখন, ঠিক না? এবং উচ্চারণ করতে সময় দেখা যায় বাতাসটা মুখে বাধাপ্রাপ্ত হয় না। এই জন্য হচ্ছে এগুলো কি বলা হয়? ভাওয়েল বলা হয়। ঠিক আছে? ভালো। ভাওয়েল কয়টা? 5টা। তারপরে কনসোনেন্ট। কনসোনেন্ট কোনগুলা? যেগুলাতে মুখে বাধাপ্রাপ্ত হবে। বি বাধাপ্রাপ্ত উচ্চারণ হয়। করতে সময় মুখে বাধাপ্রাপ্ত হচ্ছে। সি উচ্চারণ করতে সময় মুখে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো যাই উচ্চারণ করি না কেন, যে কোনো কনসোনেন্ট এই 5টা বাদে যা থাকবে সবগুলো উচ্চারণ করতে আমাদের কি হয়? মুখে বাধাপ্রাপ্ত হয় বাতাসটা। এই জন্য হচ্ছে আমাদেরকে কি করা লাগে, এগুলোকে কি বলা হয়? কনসোনেন্ট বলা হয়। ঠিক আছে? তাহলে কনসোনেন্ট কয়টা? কনসোনেন্ট হচ্ছে অনেক 21টা। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম জামিল ভাইয়া। আমাদের হচ্ছে ক্লাসের রুলস, আমরা সবাই মিলে একমত হয়েছি যে আমরা চেয়ার টেবিলে বসবো, বসে ভিডিওটা অন করব, এবং হচ্ছে যখন কথা বলা লাগে আমরা বলবো, এবং খাতা কলম নিয়ে বসবো যাতে নোট করতে পারি ঠিক মতো। ঠিক আছে, আমরা একটু ঝটপট আপনি এই কাজটা করে ফেলুন। ম্যাডাম আমি একটু পরে আসতেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন এই দুইটা হচ্ছে মেইন। তারপরেও ইংরেজিতে একটা জিনিস থেকে যায়, দুইটা লেটার থাকে, ওই দুইটা লেটারকে কখনো কখনো উচ্চারণ করতে সময় মুখে বাধাপ্রাপ্ত হয়, আবার কখনো কখনো উচ্চারণ করতে সময় মুখে বাধাপ্রাপ্ত হয় না। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে তাহলে ওইগুলা কোনগুলা। ওহি বলতে পারবেন কোনগুলা? ম্যাম আমার একটা কল আসছে, তাই আমি এটা খেয়াল করিনি, আপনি কি বলছেন? আচ্ছা, যখন এই যে বললাম ভাওয়েল আর কনসোনেন্ট, কিছু হচ্ছে বাতাস মুখে বাধাপ্রাপ্ত হয় না 5টা, আর 21টা হচ্ছে বাতাস মুখে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু তারপরেও আরো দুইটা ওয়ার্ড থেকে যায়, লেটার থেকে যায় আমাদের। ডাব্লিউ আর ওয়াই সেমি হ্যাঁ, ভাওয়াল। মাশাআল্লাহ, এই যে এখন ডাবল ইউ উচ্চারণ করেছো। ঠিক আছে, ওকে। এখন কেন বলেন তো এই যে ডাবল ইউ আর ওয়াই? রাজেশ বলবেন অথবা নাসরুল্লাহ ভাইয়া। কারণ হচ্ছে আমি যেটা জানি আর কি, ওয়াই অনেক সময় দেখা যায় যে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আপনার ওয়াইটা হচ্ছে আর ডাব্লিউটা হচ্ছে আপনার বাউলের মতো কাজ করে, সেজন্য এগুলোকে সেমি বাউল বলে। মানে বাতাস মানে মুখে বাধাপ্রাপ্ত হবে না, আবার হ্যাঁ, মাঝে মাঝে কি হয়, বাতাস মুখে বাধাপ্রাপ্ত হয়ে যায়। তো এখন আমরা দেখব কখন এই কাজটা হয়, ঠিক না? এটা তো জানতে হবে। তো এই জন্য কি করেছিলাম, আমি মেইনলি 3টা ওয়ার্ড দিয়েছি। একটা ওয়ার্ডে কি করেছি, প্রথমে ওয়াইটা রেখেছি, আরেকটা ওয়ার্ডে কি করেছি, শেষে ওয়াইটা রেখেছি, এবং মাঝখানেও ডাব্লিউ এবং ওয়াই রেখে দেখেছি যে আমাদের কি হয়। তো দেখুন, প্রথমত ইয়েলো, এই যে ইয়েলোটা উচ্চারণ করবেন, এখানে কি আছে? প্রথমে ওয়াই। এখন উচ্চারণ করুন তো এই প্রথমে ওয়াইটা। ইয়ে, ইয়ে উচ্চারণ করতে সময় বাতাস কি মুখে বাধাপ্রাপ্ত হয়? ইয়ে হ্যাঁ। হয়। তারপর লো, এখন এই ওয়াই ও ডাব্লিউটা উচ্চারণ করতে সময় কি মুখে বাধাপ্রাপ্ত হয়? না, তার মানে দেখা গেল শুরুতে থাকলো যখন, তখন কি হলো? বাধাপ্রাপ্ত হলো। আর যখন শেষে ছিল তখন কি হয় নাই? বাধাপ্রাপ্ত হয় নাই। ঠিক আছে, এই যে আবার শেষে এইখানে আছে। এখন প্রিটি উচ্চারণ করুন। প্রিটি, উচ্চারণ করতে কি প্রিটি, হয়? হ্যাঁ, কি হয়? বাধাপ্রাপ্ত হয় নাকি হয় না? হয় না। হয় না। তার মানে শেষে যখনই থাকবে তখন কি হবে না? বাতাস বাধাপ্রাপ্ত হবে না। যদি না হয় তাহলে ওইটাকে কি বলা হয়?
না হয় তাহলে ভাওয়াল। ভাওয়েল। ওকে, শেষেরটা দেখলাম ঠিক না? এখন হচ্ছে কি থাকবে, প্রথমে থাকলে দেখলাম আমাদের বাতাস কি হলো, বাধাপ্রাপ্ত হলো। এটা কি হয়ে গেছে, সরে গেছে। আচ্ছা, এই এখন মাঝখানে দেখি, মাঝখানে কি, হাউএভার। হাউএভার উচ্চারণ করতে কি বাতাস মুখে বাধাপ্রাপ্ত হয়? হাউএভার না, হয়, দেখো। হাউ। হ্যাঁ, দেখছো, মুখ কি হয়েছে, গুল হয়ে গেছে। গুল হওয়ার পর বাতাসটা সরু হয়ে গেল, তার মানে চেপে গেল, ঠিক না? তার মানে এখানে কি হলো, আমাদের বাতাসটা বাধাপ্রাপ্ত হলো। তার মানে যখনই প্রথমে ছিল বাতাস বাধাপ্রাপ্ত হয়েছে, শেষে মাঝখানে থাকলো বাতাস বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে এখন আমরা কি বলবো, এটা কখন কি উচ্চারণ হলো, ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট। তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি, যে যখন শব্দের শুরুতে থাকবে ডাব্লিউ এবং ওয়াই এবং শব্দের মাঝে থাকবে ডাব্লিউ এবং ওয়াই, তখন কি হবে, উচ্চারণটা কনসোনেন্টের মতো হবে। কিন্তু যখন শব্দের শেষে থাকবে তখন উচ্চারণ কিভাবে হবে, ভাওয়েলের মতো হবে। ঠিক আছে, সবাই বুঝছি আমরা? এটা হচ্ছে আমাদের লেটারের প্রনাউন্সিয়েশনের ভিত্তিতে যা যা ছিল। এখন আসি, কি আরেকটা কি ছিল, আমরা সাইজের ভিত্তিতে আবার লেটারকে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার, ছোট অথবা বড়। ছোট যদি হয় তাহলে স্মল লেটার এবং বড় যদি হয় তাহলে ক্যাপিটাল লেটার। এখন ক্যাপিটাল লেটারের আরেকটা নাম আছে, ওইটা হচ্ছে ফ্রি ক্লাসে বলেছিলাম, ঠিক না? ওই ক্লাস করেছিলেন? ওই দিন না। আচ্ছা, এখন বলুন তো আপনি ক্যাপিটাল লেটারের আরেকটা নাম কি জানেন? হাই হাইব্রিড। আপার কেস লেটার, কি নাম? আপার কেস লেটার। ক্যাপিটাল লেটারের আরেকটা নাম আপার কেস লেটার এবং স্মল লেটারের আরেকটা নাম লোয়ার কেস লেটার। এখন নাসরুল্লাহ ভাইয়া বলবেন যে কেন আপার কেস লেটার এবং কেন লোয়ার কেস লেটার, আমরা জানি এটা। ম্যাম ওইটা আমি জানি। জানো? আচ্ছা, বলো বলো। আপার কেস কারণ ক্যাপিটাল লেটার লেখার সময় আমরা আমাদের 3টা লাইন থাকে, আমরা উপরের লাইনগুলো ইউজ করি, ওইটার কারণে ওইটাকে আপার কেস লেটার। স্মল লেটার ক্ষেত্রে আমরা নিচের লাইনগুলো ইউজ করি, ওই কারণে ওইটাকে লোয়ার কেস লেটার বলে। হ্যাঁ, লোয়ার কেস লেটার বলা হয়। এই যে মানে ঘরটা, এই ঘরটাকেই মেইনলি আপার কেস বলা হয়, ঠিক আছে? এবং এই যে ঘরটা, এই ঘরটাকে বলা হয় লোয়ার কেস। তো যখনই আমরা কোনো আপার কেস লেটার মানে ক্যাপিটাল লেটার লিখতে যাই, তখন সবসময় আমাদের কি করতে হয়, পুরাটা জুড়ে লিখতে হয়। তো লেখার ক্ষেত্রে দেখা যায় আপার কেসে লেটার গুলো থাকেই মাস্ট, ঠিক আছে? এই জন্য এই লেটার গুলোকে আপার কেস লেটার বলা হয়। আর যখন আমরা লোয়ার কেস লেটার গুলো লিখি, যেমন ধরুন এ বি সি মানে হচ্ছে স্মল লেটার, তো স্মল লেটার গুলো লিখতে গেলে দেখা যায় কি হয়, যে আমাদের আপার কেসও লাগে লোয়ার কেসও লাগে অনেক ক্ষেত্রে, কিন্তু লোয়ার কেস মাস্ট বি লাগে। এই জন্য হচ্ছে এটাকে কি বলা হয়, লোয়ার কেস লেটার, স্মল লেটার গুলাকে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এখন আমার কথা হচ্ছে আপনারা খাতায় লিখবেন, কি লিখবেন, এভাবে টান দিবেন 3টা, এই যে আমরা যেভাবে দেই ছোট থাকতে যেভাবে দিতাম, ঠিক আছে? দেওয়ার পর ওইটা কি করবেন, এ বি সি ডি একদম জেড পর্যন্ত লিখে যাবেন সবাই। আপার কেসের সময় আপার কেস গুলো, লোয়ার কেসের সময় লোয়ার কেস গুলো, একদম মেনটেন করে যেভাবে লেখা হয় মেইনলি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনারা যখন ফেসবুকে পোস্ট দিবেন তখনই হচ্ছে আমরা দেখে নিব। ওকে, লিখেছেন সবাই? 1 মিনিট সময়। নাসরুল্লাহ ভাইয়া লেখা শেষ? জি ম্যাম। ওকে, মাশাআল্লাহ। তিনজন ক্লাস করতে আসেন। আচ্ছা, আপনারা কিন্তু ক্লাস মিস দিতে পারবেন না, এইটা হচ্ছে একটা শর্ত। যদি কোনো কারণে হচ্ছে মিস দেওয়া হয়, তো হতে পারে না যে মানুষের লাইফে যে কোনো কাজ, তো হচ্ছে আমাকে আগে জানাতে হবে যে আপু এই কাজটার জন্য আমি পারতেছি না। ঠিক আছে, এই কমিটমেন্টটা রাখতে পারবেন? ইনশাল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ। যেহেতু একদমই মানুষ কম, তো আমারও তো একটা মোটিভেশনের দরকার থাকে, ঠিক না? আপনারা যখন হচ্ছে সময় মতো আমাকে আসবেন, আমাকে আউটপুট গুলো দিবেন, আমি যে ইনপুট গুলো দিব, তখন হচ্ছে আমার ভালো লাগবে।
যে না ঠিক আছে, আমি যে কষ্টগুলো করতেছি এগুলা 3 জন 6 জন যতজনই হোক উপকৃত হচ্ছে, ঠিক না? অবশ্যই একটা লং টাইম, 4 মাস, যদিও পড়ালেখা যতটুকু এই অনুপাতে 4 মাস কিচ্ছুই না, কারণ আমরা সারা জীবনই পড়তেছি এইগুলাই, তারপরে আমাদের আউটকাম আসে না। আচ্ছা ঠিক আছে, তো সবাই শেষ করছেন? অহি শেষ হয়েছে? ম্যাম একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। power জি ম্যাম। ওকে, আমরা কি করলাম? আমরা লেটার শিখলাম। থেকে একটু একটু জুম আউট করা যাবে, মানে সবকিছু দেখা যায় এরকম, লেটারের সবকিছু না, আপনারা মানে কিন্তু পুরো স্লাইডটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনারা কিন্তু এই স্লাইডটা পেয়ে যাবেন, আমি ডেইলি যে স্লাইডটা বানাবো ওইটা ক্লাস শেষে দিয়ে দিব আপনাদের, আবার তারপরেও জুম করতে পারেন, সমস্যা নেই, স্ক্রিনশট নিতে পারেন। ওকে, আমরা কি করেছি? আমরা হচ্ছে এক একটা লেটার শিখেছি। এখন যদি আমি কয়েকটা লেটার একসাথে করি তাহলে কি হয় বলেন তো? ওয়ার্ড হবে। ওয়ার্ড হবে। ধরুন আমি লিখলাম ওয়ার্ড হলো, অর্থ সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, তার মানে আমার অবশ্যই কি আছে, একটা শর্ত আছে। শুধু কয়েকটা লেটার একসাথে করলেই হবে না। ওহি শুনতে পাচ্ছেন? Okay. জি শুধু ম্যাম। কয়েকটা লেটার একসাথে করলেই হবে না, আমাদের শর্ত হচ্ছে লেটার গুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন কি হয়, একটা অর্থ থাকে তার। আমাদের মানুষের, আমরা যারা মানুষ আছি তাদের বোধগম্য হতে হবে, ঠিক না? তো ধরুন আমি এখন এই ওয়ার্ড গুলোকে এভাবে সাজালাম, অথবা ওয়ার্ড গুলোকে এভাবে সাজালাম, যেভাবেই সাজাই না কেন, এখন কি হয়েছে, একটা অর্থ প্রকাশ পেয়েছে, ঠিক না? এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমাদের কি করতে হবে? ওয়ার্ড গুলোকে সাজাতে হবে সুবিন্যস্ত ভাবে। ওকে, এখন আমাকে বলতে হবে ওয়ার্ডের সংজ্ঞা কি দেওয়া যায়। কতগুলো ওয়ার্ড, কতগুলো লেটার যখন পাশাপাশি বসে একটা মিনিংফুল অর্থ দেয় তখন হচ্ছে ওটা। হ্যাঁ, তো আপনারা এইটাও লিখে রাখতে পারেন, ওয়ার্ড যখন গেলেন তখন লিখতে পারেন যে কতগুলো লেটার যখন একসাথে বসবে এবং কিভাবে সুবিন্যস্ত ভাবে বসতে হবে, বসার পর যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মানুষের বোধগম্য অর্থ, তাহলে হচ্ছে ওইটাকে আমরা কি বলি, ওয়ার্ড বলি। আপনাদের মতো নিজেদের মতো সাজিয়ে লিখবেন, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওয়ার্ড গুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট ওয়ার্ড? এমন কোন ওয়ার্ড আছে কিনা যেটা হচ্ছে একটা লেটারেই প্রকাশ করা যায় অর্থ? আই এ। ওকে, আই অর্থ আমি, আর এ অর্থ একটি, ঠিক না? তাহলে কি হলো, একটি। একটা লেটারেই আমরা অর্থ প্রকাশ করে ফেলেছি। এই জন্য বলা হয় পৃথিবীর স্মলেস্ট ওয়ার্ড হচ্ছে দুইটা, একটা এ এবং আরেকটা হচ্ছে আই, ঠিক আছে? এখন আমি লার্জেস্ট একটা ওয়ার্ড দিব, এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ওয়ার্ড এখন পর্যন্ত বের হয়, ঠিক আছে? বলতে পারবেন কেউ কি কি ওইটা? 3 জনের মধ্যে যে কারো জানা আছে কিনা? মনে ওয়ার্ডটার নাই। নাম নিউমোনো আলোচনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে ভাইয়া জানেন। এটা হচ্ছে একটা ফুসফুসের রোগের নাম, এবং এই হচ্ছে ফুসফুসের রোগের নামটা। এখন প্রথমত আমি অহির কাছে জানতে চাইবো, আপনি এই ওয়ার্ডটা একটু উচ্চারণ করেন, এই যে এখানে দেওয়া আছে এটা দেখে দেখে আপনি উচ্চারণ করবেন, ঠিক আছে? কোনো প্রেশার নেওয়ার কিছু নেই। লার্জেস্ট ওয়ার্ড। হ্যাঁ, এটা লার্জেস্ট। আরেকটা জিনিস, ওহি কখনো হচ্ছে কি করবেন না, যে আমি পারি না, আমার ভুল হবে, এই চিন্তা করবেন না। আমি আমার সব স্টুডেন্টদের বলি যে আমরা কি করব, ভুল করব। যত বেশি ভুল করব তত বেশি শিখবো, তো আমাদের এখানে ভুল করাও শেখানো হয়, ঠিক আছে? এখন বলেন। নিউ মোনোগ্রামিক হুম সাফিক্স হুম যা ইচ্ছা বলুন, কোনো সমস্যা নেই। ইউনিট খাবার ক্যানো কানিউসিস। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, চেষ্টা করেছেন, ঠিক আছে? তারপর নাসরুল্লাহ ভাইয়া বলবেন। নিওমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। মাশাল্লাহ। রাজেশ বল ভাইয়া। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোবল ক্যানোকনিয়াস।
ক্যানোকানিয়াসিস। হ্যাঁ, এই যে আপনারা দুইজন পারলেন কিন্তু ওহি পারলো না, কেন বলুন তো? কারণ এই ওয়ার্ডটা এত বড় ওয়ার্ড যে একসাথে করে আমরা কি করতে পারছি না, উচ্চারণ করতে পারছি না। কিন্তু আমি যদি এখন কি করতাম, ওহিকে এইভাবে বলে দিতাম যে ওহি এখন উচ্চারণ করো। Pneumono ultra microscopies মাইক্রোস্কোপিক, micros microscopics মাইক্রোস্কোপিক বলো, মাইক্রোস সিলিকন, microscopies silica হুম silica volcano হুম coniosis. মাশাল্লাহ, অনেকটা হয়ে গেছে এখন, ঠিক না? এখন বলুন তো তাহলে আমি কি কাজটা করলাম, কেন এখন ওহি অনেকটা পেরে গেল, বলতে পারবেন? তার মানে ওয়ার্ডগুলোকে এখন সুন্দর মতো উচ্চারণ করার জন্য আমরা কি করেছি, এক একটা অংশকে ভেঙেছি। যতটুকু অংশ কি করা যায়, ভাঙা যায়, আলাদা আলাদা করে পড়া যায়, অতটুকু অংশ আমরা কি করেছি, ভেঙেছি। ভেঙে 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 তারপর কি করলাম, উচ্চারণ করলাম। তার মানে এই যে ভাঙলাম এক একটা অংশ, এই অংশকে কি বলা হয়? এটা তো ওয়ার্ড মানে শব্দ, এবং শব্দের অংশ এক একটা, এই শব্দের অংশকে কি বলা হয়, শব্দাংশ। ইংরেজিতে যাকে বলা হয় সিলেবল। ঠিক আছে? কেন ভেঙে আমাদের ভেঙে সিলেবল জানা উচিত? সিলেবল জানা গেলে কঠিন ওয়ার্ড গুলো যে ইজি কোনো ভাবে ওয়ার্ড, কঠিন হোক অথবা কি হোক, সহজ হোক, আমাদের ওয়ার্ডগুলোকে কি করতে হয়, ভেঙে ভেঙে তারপরে উচ্চারণ করতে হয়। ঠিক আছে? এই জন্য উচ্চারণ সহজ করার জন্য আমাদেরকে কি জানতে হয়, আমাদেরকে সিলেবল হচ্ছে হ্যাঁ সিলেবল জানতে হয়। ওকে, এখন আসি সিলেবলে। সিলেবল বা শব্দাংশগুলোকে আমরা কি করতে পারি, প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। ধরুন একটা ওয়ার্ড দিলাম আমি, তারপর একটা ওয়ার্ড দিলাম কি, ধরুন ব্যাগ, ফ্যান, এক একটা ওয়ার্ড। এই ওয়ার্ডকে এখন ভাঙুন, দেখি ভাঙা যায় কিনা। বিগ, বি বিগ উচ্চারণ করতে কি করা যায় না, কোনো জায়গায় আমরা ভাঙা ভাঙতে পারতেছি না, সিলেবল একসাথে বলতে হচ্ছে। ব্যাগ একসাথে বলতে হচ্ছে, প্যান একসাথে বলতে হচ্ছে, ঠিক না? তাহলে এগুলো এগুলো কি করা যায় না, syllable। ভাঙা যায় না। তার মানে এটার আর কয়টা অংশ, একটাই অংশ, এই অংশ আর ভাঙা গেল না, ঠিক না? এইরকম যে শব্দগুলোর একটাই অংশ থাকবে ওইগুলোকে আমরা কি বলবো, মনোসিলেবল। মনোসিলেবল বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে মনোসিলেবল আমরা চিনলাম। মনোসিলেবল কাকে বলে বলেন তো? যে সিলেবল দ্বারা একেবারে উচ্চারণ করা বোঝায় তাকে মনোসিলেবল বলে। এটা বলতে পারেন, অথবা বলতে পারেন যে সিলেবল গুলোর একটাই অংশ থাকে তাকে কি বলা হয়, মনোসিলেবল বলা হয়। ঠিক আছে? তারপরে ডাই সিলেবল। ডাই অর্থ কি, ডাই অর্থ হচ্ছে দুই, তার মানে যে সিলেবলের দুইটা অংশ থাকবে, ঠিক আছে, ওগুলোকে কি বলবো, ডাই সিলেবল বলবো। যেমন এই যে আমি এখন কোথায় বসে ক্লাস নিচ্ছি, চেয়ার, টেবিল। হ্যাঁ, তাহলে টেবিল, এই যে টেবিল উচ্চারণ করতে হবে, টেবিল। কিভাবে উচ্চারণ করলাম, ভেঙে ভেঙে দুইটা অংশে। তারপরে আরেকটা বলুন, পেন্সিল। হ্যাঁ পেন্সিল। তারপর হচ্ছে টিচার, ঠিক না? এই যে এগুলো উচ্চারণ করতে সময় আমরা দুইবার ভাঙলাম, তার মানে এটাকে কি বলা হয়, ডাই সিলেবল। ওকে, এইটা বুঝলেন। এখন প্রশ্ন হচ্ছে এইখানে ডাই সিলেবল কোনটা, ডাই সিলেবল কোনটা, কেউ একজন বলবেন, আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? এই পুরা ওয়ার্ডটা, একটা CHER একটা, এই পুরা ওয়ার্ডটাকে আমি ডাই সিলেবল বলবো, নাকি শুধু এই যে টি এটাকে একটা সিলেবল বলবো এবং আরেকটাকে একটা সিলেবল বলবো? এটাকে ডাইস লেভেল। পুরাটাকে ডাই সিলেবল বলবো। তাহলে এইটা কি, এটা মনোসিলেবল, এগুলো একটা একটা। আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, যে এই যে বললেন এইটা হচ্ছে কি ডাই ডাইস সিলেবল, সিলেবল এখন এখানে কয়টা সিলেবল আছে, দুইটা। দুইটা। তার মানে
এই পুরা যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে ডাই সিলেবলের ওয়ার্ড বলা হয়, ঠিক আছে? কিন্তু সিলেবল আছে কয়টা? এইটা একটা সিলেবল এবং ওইটা হচ্ছে আরেকটা সিলেবল। তার মানে সিলেবল আছে আমাদের এখানে দুইটা, ঠিক আছে? এটা নিয়ে একটা কনফিউশন হয়। মানুষ যখন জিজ্ঞেস করে যে এখানে কয়টা সিলেবল আছে, মানুষ বলে একটাই তো, ডাই সিলেবল। এটা বুঝে গেছে আমি কি বলতে চাইছিলাম? নাসরুল্লাহ ভাই বুঝছেন? জি ম্যাম। ওকে। তারপর এখন নতুন আসছেন কে? সাজেদুর ভাইয়া। সাজেদুর ভাইয়া বুঝছেন? ওকে। তারপরে ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল তাহলে কি হবে? ট্রাই মানে হচ্ছে তিন। টা, হ্যাঁ, তিন। ট্রাই মানে কি? 3 তিন। এখন বলুন তো তাহলে ট্রাই সিলেবল কোনগুলা? যে শব্দের কি থাকবে? তিনটা অংশ থাকবে, 3টার ওইটা কি আমরা কি বলবো? ট্রাই সিলেবল বলবো। উদাহরণ দেন তো যে কেউ একজন। ইউরোপিয়ান ইউরোপিয়ান। না, আহ, হ্যাঁ, হবে তো। ওইটা পলিসিলেবল হবে। আমরা কিভাবে উচ্চারণ করি? ইউরোপিয়ান হ্যাঁ, ইউ রু পি আন। এটা কি? ওটা পলিসিলেবল। পলিসিলেবল। কেন পলিসিলেবল? পলিসিলেবল 4টা বা এর অধিক, পলি মানে হচ্ছে কি বলুন তো? পলি অনেকগুলো। পলি মানে কয়েকটা জিনিসের সমষ্টি, ঠিক আছে? তো আমরা যখন কি করব, ধরুন দুইটা হলো, দুইটাও তো কয়েকটা জিনিসের সমষ্টি, তিনটাও কয়েকটা জিনিসের সমষ্টি, ঠিক না? কিন্তু এগুলোকে কি করা হয়েছে? আলাদা আলাদা ভাবে নাম দেওয়া হয়েছে। ডাই মানে দুই, ট্রাই মানে তিন। কিন্তু এভাবে যদি নামকরণ করতে যাই আমরা, পাঁচের আরেকটা আলাদা নাম আছে, ছয়ের আরেকটা আলাদা নাম আছে, এভাবে করতে করতে অনেকটা হয়ে যাইতো, ঠিক না? এইভাবে তো করা সম্ভব না। এই জন্য কি করলো, তিনটা পর্যন্ত আলাদা করে দিল এবং হচ্ছে পরে যা আছে সবগুলোকে আমরা কি করলাম? পলিসি লেভেলের অন্তর্ভুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে পলি কোনগুলো হবে? 4 বা 4-এর অধিক। আর অধিক। ট্রাই মানে হচ্ছে তিন, ঠিক না? তাহলে কি উদাহরণ দিতে পারি? এই যে আমরা উচ্চারণ করি বা না না, ঠিক না? বা না না, না, তিনটা। ক্যাপিটাল কিলো, ক্যাপিটাল কয়টা? তিনটা, ঠিক আছে? 3টা। পলিসিলেবল ইউরোপিয়ান একটা পলিসিলেবল, মাশাআল্লাহ। তারপর আর কি বলেন? রাজেশ পাল ভাই একটা বলি। যে কোনো একটা। নাসরুল্লাহ ভাইয়া। তাই তো আসতেছে না। হ্যাঁ, এরকম হয়, যখন প্রশ্ন হয় তখন আর পারি না। আমব্রেলা। আমব্রেলা কয়টা হচ্ছে? তিনটা। সান্টা ক্লজ, অনেক সুন্দর। সান্টা ক্লজ, হ্যাঁ, সান্টা ক্লক কয়টা? কয়টা? যাচ্ছে না। 3টা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক না? আর কি হতে পারে? ইউনিভার্সিটি। এগুলো কি? পলি ইউনিভার্সিটি। এখন বলেন তো এখানে কয়টা সিলেবল? ইউনিভার্সিটি 5টা। 5টা। ইন্টারন্যাশনাল কয়টা? নেশনাল 5টা। 5টা, ঠিক আছে? তাহলে সিলেবল হচ্ছে 5টা, কিন্তু এটা কোন ধরনের সিলেবল? পলিসিলেবল। বুঝতে পেরেছেন? এগুলো একদম বেসিক জিনিসপাতি আমরা সবাই পারি। এখন যেটা পারি না, এইটা হচ্ছে এখন মেইন। আমাদের নাসরুল্লাহ ভাইয়া কই? আচ্ছা, এই টার্মগুলোর সাথে কেউ কি কখনো পরিচিত? এই যে আমি বললাম একটু আগে, ধরুন আমরা কি বলেছিলাম? ইন্টারন্যাশনাল বলেছিলাম, ঠিক না? এবং জি ম্যাম, আপনারা বলেছিলেন যে এখানে কয়টা সিলেবল? 5টা। 1 2 3 4 5টা সিলেবল, ঠিক না? আর আমার কথা হচ্ছে এই যে সিলেবলটা, এই সিলেবলের নাম কি? পলিসিলেবল।
পুরাটা কিন্তু পলিসিলেবল, একটু আগে এটাই আমরা ক্লিয়ার করে আসছি। এই পুরাটা হচ্ছে পলিসিলেবল এবং এক একটা সিলেবলের এখন আরেকটা নাম আছে। এইটা একটা সিলেবল, এইটা একটা সিলেবল, এইটা একটা সিলেবল, এইটা আরেকটা সিলেবল, এইটা আরেকটা সিলেবল। প্রতিটা সিলেবলের এক একটা নাম আছে। এখন আমাদের জানতে হবে এই প্রতিটা সিলেবলের এক একটা নাম কি কি। এই যে লাস্টের সিলেবল, এইটাকে বলা হয় লাস্ট সিলেবল। কি বলা হয়? আমি এটা জানি, এটা লাস্টে, তাহলে এটার নাম লাস্ট সিলেবল, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই যে আগে যেটা সিলেবল আছে, লাস্টের আগেরটা, কেউ কি জানেন লাস্টের আগেরটা ইংলিশ কি? যে কোনো জিনিসের লাস্টের আগের ইংলিশ কি হয়? সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট। আর একটা সুন্দর অর্থ আছে ইংরেজিতে, বলা হয় তাকে পেনাল্টিমেট। কি বলা হয়? পেনাল্টিমেট Penultimate. বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে পেনাল্টিমেট মানে কি? শেষের আগেরটা। তো এই যে এখানে শেষের আগেরটা কোনটা? শন, ঠিক না? তাহলে এই শনটাকে বলা হয় কি? পেনাল্টিমেট সিলেবল। এর আগেরটাকে কি বলবেন তাহলে? এই যে নেই, Anti-penultimate. হ্যাঁ, এর আগেরটাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট সিলেবল। আচ্ছা, এতটুকু বুঝলেন। এখন কথা হচ্ছে এই যে এইটাকে কি বলবেন এখন? সেকেন্ড সিলেবল। Second syllable. এখন একটা মজার কথা হচ্ছে যে আমরা কি করলাম, প্রথমেই লাস্ট থেকে কিন্তু শুরু করেছি সিলেবল গুলা গণনা করা। প্রথমে লাস্ট সিলেবল বলেছি, তারপর হচ্ছে পেনাল্টিমেট বলেছি, তারপরে অ্যান্টি পেনাল্টিমেট বলেছি। তো সিলেবলের এই তিনটা সুন্দর করে নাম দেওয়া, এবং এইখান থেকে আমাদের প্রথমে গণনা করা শুরু করতে। বাকি যা থাকবে সবগুলাকে কি বলবেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে গণনা করে যাবেন যা যা থাকবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এগুলো হচ্ছে থার্ড, ফোর্থ, যা যা থাকবে সবগুলা। কিন্তু লাস্টের এই তিনটাকে এইভাবে নামকরণ করতে হবে, মাস্ট। বুঝা গেল? বুঝাতে পেরেছি? ওকে। এখন Yes, ma'am. ধরুন এইখানে আমি দিলাম, এখন বলুন এখানে কয়টা সিলেবল? তিনটা। কি কি? বা, না, না। ওকে, আমাদের এইটা যে সিলেবল, এই সিলেবলের নাম কি? লাস্ট সিলেবল। Anti-penultimate syllable. এটা একদম লাস্টে না? বা না না, এইটা হচ্ছে একদম লাস্টে। এটা লাস্ট সিলেবল। যেহেতু লাস্টে, তার মানে এটা হচ্ছে লাস্ট সিলেবল। লাস্টের আগেরটাকে বলা হবে কি? পেনাল্টিমেট সিলেবল। Penultimate syllable. হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা কি হবে ওহি? Penultimate syllable. ওকে। এবং নাসরুল্লাহ ভাইয়া বলবেন এইটা কি হবে? ভাইয়া আমি ব্যস্ত। আচ্ছা, ওহি বলুন তো। Anti-penultimate syllable. ওকে, নাসরুল্লাহ ভাইয়া। ফার্স্ট সিলেবল না। ওকে, নাসরুল্লাহ ভাইয়া বলেছেন ফার্স্ট সিলেবল এবং ওহি বলেছে অ্যান্টি পেনাল্টিমেট সিলেবল। এখন রাজেশ পাল ভাইয়া বলবেন যে কোনজনেরটা সঠিক। ফার্স্ট সিলেবল হবে। আচ্ছা, সাজিদুর ভাইয়া কি বলবেন? আমি বলুন ভাইয়া। আচ্ছা, মেবি আমার নাই। তো আমি বলবো দুইটাই সঠিক। কি? দুইটাই সঠিক। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যান্টি পেনাল্টিমেট অবশ্যই এটা। এখন আপনি কারণ ফার্স্ট সিলেবল নামকরণ করুন আর না করুন, তাতে কিছু আসে যায় না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো অবশ্যই এটা ফার্স্ট সিলেবল। ম্যাম, অ্যান্টি-পেনাল্টিমেটের পরটা নাটা ছিল পেনাল্টিমেট, সো এটা অ্যান্টি-পেনাল্টিমেট তো হতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই অ্যান্টি পেনাল্টিমেট। এবং আপনি যেহেতু এই ওয়ার্ডে এটা হচ্ছে ফার্স্টে, ঠিক না? এটা ফার্স্টে না, তাহলে এটাকে আপনি ফার্স্ট সিলেবলও বলতে পারবেন। কিন্তু আমাদের বিষয় হচ্ছে এইটা অ্যান্টি পেনাল্টিমেট মেইনলি বলবেন। কেন? এখন আসবো আমরা কেন। এই যে নামকরণ করলাম, দরকার কি আমার এই নামকরণ গুলা করা, ঠিক না? অবশ্যই এটার দরকার আছে। আমি সবাইকে বলবো এই যে লিখেছি এই ওয়ার্ডটা আপনারা একটু আমাকে উচ্চারণ করে শোনাবেন। প্রথমে নাসরুল্লাহ ভাইয়া শোনাবেন, তারপরে হচ্ছে রাজেশ পাল ভাইয়া, তারপরে হচ্ছে অহি, ঠিক আছে?
নাসরুল্লাহ ভাইয়া বলুন তো এটা Banana. উচ্চারণ কি হবে? জি, আবার নাসরুল্লাহ ভাইয়া, Banana. ওকে। তারপর হচ্ছে রাজেশ পাল ভাইয়া, বানানা, ওকে। অহি, banana, ওকে। তিনজন বললেন, হ্যাঁ। আমি উচ্চারণ করি, এটা হচ্ছে বানানা। এখন বলেন কি করলাম আমি? একটা, এই যে এখানে হচ্ছে তিনটা সিলেবল আছে, তিনটা সিলেবল না? বা, না, না। কিন্তু যখনই আমি মাঝের সিলেবলটা উচ্চারণ করলাম তখন লম্বা করে দিছি, বা না না, একটু জুড়িয়ে বলছি, বলছি না? এই নাটা জুড়ে বলছি, লম্বা করে বলছি, স্পষ্টভাবে বলছি। এবং আর কি করেছি বলেন তো? একটু জোর দিছি। ব্যয়ের যেটা ছিল এটা হালকা আকারের উচ্চারণ আর এটা একটু হ্যাঁ ছোট করে। হ্যাঁ, কিন্তু মেইন ফোকাস হচ্ছে আমাদের এই জায়গায়। এইটা আমরা কি করলাম? এইটাকে আমরা একটু জুড়ে বলছি, একটু কি করছি, স্পষ্ট স্পষ্ট করে বলছি এবং একটু জোর দিছি। আর কি করলাম? একটু লম্বা করে টেনে বলছি, বা না না, ঠিক না? এই হচ্ছে মেইন। এখন আমরা যখন আরো কিছু ওয়ার্ড বলবো তখন দেখবেন এইভাবে কোন একটা জায়গায় কি হয়, লম্বা হয়, একটু জুড়ে বলতে হয়, কোন একটা সিলেবল, ঠিক আছে? তো এইটা কেন করা হয়, এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এই যে লম্বা করে বলা, স্পষ্ট করে বলা কোন একটা সিলেবলকে, প্রতিটা ওয়ার্ডের, এইটাকে বলা হয় ওয়ার্ড স্ট্রেস। ওয়ার্ডকে আমরা কি করছি? স্ট্রেস দিচ্ছি। কিভাবে স্ট্রেস দেওয়া হয় ওয়ার্ডে? কিভাবে ওয়ার্ড স্পেলিং দেওয়া হয়? উচ্চারণের মাধ্যমে। একটু লম্বা করে বলি, মানে লঙ্গার, ঠিক আছে। হাইয়ার মানে কি, একটু জুড়ে বলি। আর কি, লাউডার, সরি, লাউডার মানে জুড়ে বলি, হাইয়ার মানে জোর দিয়ে বলি, এবং ক্লিয়ার মানে স্পষ্ট করে বলি। তাহলে যখনই কোনো একটা সিলেবল আমরা ওয়ার্ড স্ট্রেস দিব কোনো একটা শব্দের, তখন কি করতে হবে? এই চারটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই চারটা জিনিস মেনটেন করে কোনো সিলেবলকে কি দেওয়া, ব্যবহার করা বা উচ্চারণ করাকে আমরা কি বলি? ওয়ার্ড স্ট্রেস বলি, ঠিক আছে। এইটা আমরা একটু নোট করব। লিখেন কি বলছি। অহি, বুঝতে পেরেছেন কি বলেছি জি আমি? ম্যাম। একটু বলেন, রিক্যাপ। ওয়ার্ড স্ট্রেস, আমরা যদি ওয়ার্ডকে স্ট্রেস দিতে চাই তখন এটা লাউডার, আমরা ওয়ার্ডকে হায়ার, স্ট্রেস দিই, লঙ্গার। আমরা কিন্তু ওয়ার্ডকে স্ট্রেস দেই না, আমরা ওয়ার্ডের একটা সিলেবলকে স্ট্রেস দেই, ঠিক আছে। কি করছি? এই যে ওয়ার্ডে একটা সিলেবলকে স্ট্রেস দিয়েছি, এইটা স্ট্রেস দেওয়া মানে কি? স্ট্রেস দেওয়া মানে হচ্ছে লাউডার ভাবে বলা, হায়ার ভাবে বলা, লঙ্গার বলা এবং ক্লিয়ারের ভাবে বলা, ঠিক আছে। বুঝতে পেরেছি? তার মানে যখনই আমি কোনো একটা শব্দ উচ্চারণ করব তখন এই শব্দের একটা সিলেবলকে লাউডার, হায়ার, লঙ্গার এবং ক্লিয়ারের ভাবে উচ্চারণ করতে হয়, তাকে বলা হয় ওয়ার্ড স্ট্রেস। বুঝা গেছে? এখন আমাদের জানতে হবে কেন ওয়ার্ড স্ট্রেসের প্রয়োজন, ঠিক না? প্রথমত, এই যে ওয়ার্ড স্ট্রেস আপনারা ব্যবহার করলেন, এই জিনিসটা করার ফলে কি হয়েছে? হুম, আমার একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। সেটা হচ্ছে আমরা কি ওয়ার্ড স্ট্রেসটাকে আপনার একটু উপর স্লাইডটাতে যাবেন, জি, বুঝি নাই আবার। একটু উপর স্লাইডটাতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। নামটা ভুলে গেছি। এইটা, এটার উপর হ্যাঁ। হুম, আচ্ছা, আমরা কি পেনাল্টিমেটের জন্যই কি ওয়ার্ড স্ট্রেসটা ইউজ করব? হ্যাঁ, এইটা হচ্ছে একটা প্রশ্ন। এবং এইটা এক এক সময় এক এক রকম হয়। কখন কি রকম হয়, একটা রুলস তো অবশ্যই আমরা বানাইতে পারি, ঠিক না? বানাবো, বানানোর পর ওই রুলসটা ফলো করবো বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু মাঝে মাঝে ওই রুলস ব্রেক করেও কোনো কোনো ওয়ার্ড কি হবে, উচ্চারণ হবে। তার মানে এখনই যখন আপনি যে ওয়ার্ডটা শিখবেন তখন কোথায় কিভাবে স্ট্রেস দেওয়া হয়, নেটিভ স্পিকাররা কখন কিভাবে স্ট্রেস দেয়, ওইটা হচ্ছে আগে মেনটেন করবেন, শিখবেন, তারপরে হচ্ছে উচ্চারণ করবেন। এবং এটা হচ্ছে 4 মাস চলতে থাকবে। আমরা যে 4 মাস প্রতিদিন অথবা একদিন পরে পরে কি করব, 5টা ওয়ার্ড দিব অথবা 10টা ওয়ার্ড দিব, ওইগুলো হচ্ছে আপনারা কিভাবে উচ্চারণ করবেন অবশ্যই ওয়ার্ড স্ট্রেস মেনটেন করে শিখতে হবে। এবং এটা আমাকে দিতে হবে, আমি অবশ্যই বলবো লাস্টের দিকে, হ্যাঁ। তো রুলস গুলোও আছে, রুলস গুলোও জানিয়ে দিব, এইটার জন্যই আজকের ক্লাস।
আচ্ছা, কি করলাম? মেইনলি এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ড স্ট্রেস দেওয়ার প্রয়োজনটা কি? কোন একটা ওয়ার্ডে আমার কেন একটা সিলেবলকে লম্বা করে বলতে হবে, কেন একটা সিলেবলকে আমাদের জুড়ে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে? কে বলতে পারবে? প্রনাউন্সিয়েশনটাকে সুন্দর করতে। আচ্ছা, অহি বলেছে কি যে প্রনাউন্সিয়েশনটা সুন্দর করতে। আচ্ছা, তারপর নাসরুল্লাহ ভাইয়া বলুন কি হতে পারে অন্য কিছু? যা মাথায় আসে, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা বলতে পারেন। যদি মনে হয় এইটাও, তারপরে এইটাও বলতে পারেন। ম্যাম উচ্চারণ সুন্দর করতে মানে শুনতে যাতে ভালো লাগে। ওকে, শুনতে ভালো লাগে। তারপরে রাজেশ বল ভাইয়া বলেন। আই থিঙ্ক আমরা আমাদের যে এক্সপ্রেশন সেটা বোঝানোর জন্য এই ওয়ার্ড স্ট্রেসটা ইউজ করি। সবাই অনেক সুন্দর সুন্দর বলেছেন, ঠিক আছে। এখন আমিও বলি। ধরুন আমি একটা ওয়ার্ড এখন উচ্চারণ করব, আপনারা বলতে হবে কি মিন করেছি, ঠিক আছে। বললাম রিয়েলাইজ। কি বলছি? রিয়েলাইজ। Realized. এখন বলেন এই শব্দের অর্থটা কি? আমি ওয়ার্ডটা এইটা জেনে বলেছি আসলাম। নাকি আমি এইটা Realized. বলেছি? কে কোনটা ধরতে পেরেছেন? রিয়েলাইজ ম্যাম রিয়ালাইজ এরকমই শোনাচ্ছে ম্যাম। শোনাচ্ছে এইটা, ঠিক না? জি ম্যাম। ওকে, ওহি কি মনে করো? Second number. সেকেন্ড নাম্বার। তার মানে এই যে আমি উচ্চারণ করলাম, উচ্চারণ করতে গেলেই বোঝা যাচ্ছে আমি কোনটা কিভাবে উচ্চারণ করেছি। আমি যদি বলতাম রিয়েলাইজ, তখন আপনারা বলতেন যে এইটা বলে, ঠিক না? আমি আসলে বলতে চাইছিলাম কিন্তু এইটা হয়ে গেছে এইটা। তার মানে কি হলো? অর্থের পার্থক্য হয়ে গেল যখন আমি ঠিক মতো ওয়ার্ড স্ট্রেসটা দেই নাই। রিয়েলাইজ যখন বলছি কোথায় স্ট্রেস দিয়েছি? এইটাতে কিন্তু। আর যখন রিয়েলাইজ বলছি তার মানে শেষে আমি স্ট্রেস দিয়েছিলাম এই জায়গায়, দেওয়ার জন্য উচ্চারণটা এরকম হয়ে গেল, ঠিক না? তার মানে কি হলো? অর্থের পার্থক্য হয়ে গেল। তার মানে অর্থ ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে? ওয়ার্ড স্ট্রেসটা সুন্দরভাবে মেনটেন করতে হবে। তাহলে আরেকটা পাইলাম, ঠিক না? অর্থের বোধগম্যতা রাখতে অথবা অর্থ সঠিক রাখতে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলি। যখন এই যে আমি বলেছিলাম, আচ্ছা কাটলাম কেন? আমি তো এটা দিয়ে উদাহরণ দিতে পারতাম। ওকে, যখন আমি বলেছিলাম কি রিয়েলাইজ আর রিয়েলাইজ, এই যে এই ওয়ার্ডটা কি ধরনের পার্ট অফ স্পিচ আর এইটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? রিয়েলাইজ এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? ভার্ব। হ্যাঁ, আর রিয়েলাইজ কোন ধরনের? Noun. নাউন। তার মানে যখন কি করলাম, আমি এক একটা জায়গায় স্ট্রেস দিয়েছি, তখন আমাদের পার্ট অফ স্পিচটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে পার্ট অফ স্পিচটা সঠিকভাবে রাখতে হলেও আমাদের কি করতে হবে? সঠিকভাবে স্ট্রেস দিতে হবে। আরেকটা আমি বলি, এই যে এই ওয়ার্ডটা অবজেক্ট আর অবজেক্ট, একটাবার কি করলাম এইখানে স্ট্রেস দিয়েছি, আরেকবার এইখানে স্ট্রেস দিয়েছি। যখন আমি অবজেক্ট বলবো তখন এটার অর্থ কি হবে বলুন তো? আচ্ছা, আমরা কোর্টে বেশিরভাগ সময় অথবা কোনো নাটকে আমরা শুনি না অবজেকশন ইওর অনার, অবজেকশন এভাবে বলে না? কোথায় স্ট্রেস দেয়? শেষে নাকি আগে? শেষে। শেষে। তো যখন শেষে দেয়, এই যে অবজেকশন ইওর অনার বললো, এটা কি হিসেবে প্রকাশ করেছে? যে উনার একটা মতবিরোধ আছে, ঠিক না? এটা তো প্রকাশ করলেন, উনার একটা কি আছে? মতবিরোধ আছে। তো মতবিরোধ থাকা মানে কি বোঝায়? ভার্ব। যখন আমরা দাদি তো যখন কি করলাম আমরা শেষে ওয়ার্ড স্ট্রেস দিলাম, তখন ওইটা কি হয়ে গেল? ভার্ব হিসেবে প্রকাশ করলো। কিন্তু যখন প্রথমে দিয়েছিলাম অবজেক্ট হচ্ছে একটা বস্তু,
ঠিক আছে, ওয়ার্ড সেম, ওয়ার্ড স্ট্রেস চেঞ্জ করা আমাদের কি হলো, অর্থ চেঞ্জ হয়ে গেল এবং পার্ট অফ স্পিচটাও চেঞ্জ হয়ে গেল। তার মানে এখন বলেন প্রয়োজনীয়তা কি কি পাইলাম? অনেক কিছু, ঠিক না? একটা হচ্ছে আমাদের সুন্দর প্রনাউন্সিয়েশন রাখাতে, শুনতে ভালো লাগবে, অবশ্যই নেটিভ স্পিকারদের মতো হবে, ঠিক না? এক্সপ্রেশন বোঝা যাবে কোন এক্সপ্রেশন দিয়ে কি বোঝাচ্ছি, অর্থটা ঠিক থাকবে এবং পার্ট অফ স্পিচটা কি হবে, ঠিক থাকবে। হ্যাঁ। তাহলে বলুন দরকার কি না ওয়ার্ড স্ট্রেস জেনে তারপর হচ্ছে উচ্চারণ করা। এবং যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, পিটি পরীক্ষাতে অবশ্যই স্পিকিং আছে, ঠিক না ভাইয়া? হ্যাঁ, তো এইখানে হচ্ছে একটা মার্ক থাকে, আপনি ওয়ার্ড স্ট্রেসটা ঠিক মতো দিয়েছেন কিনা ওইটা ওরা যাচাই করে যে কোনো স্পিকিং পরীক্ষায়, ঠিক আছে? আইএলটিএস এ করে মেইনলি, পিটি সম্পর্কে আমার এতটা ধারণা নাই, যেহেতু আপনি পিটি প্রিপারেশন নিবেন তাহলে হচ্ছে আমি আজকে থেকেই হচ্ছে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করব, করে তারপর প্রতিটা টপিকের উপরে কি কি আছে না আছে পিটির এটা একটু আলোচনা করবো, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা কি করব, ওয়ার্ড স্ট্রেস কেন ইম্পর্টেন্ট এটা জেনে গেলাম। সবাই কি নোট করেছেন এটা? Yes, ma'am. ওকে জি ওকে, এখন হচ্ছে আমি একটা ওয়ার্ড দিব, আচ্ছা আগে একটা দিই এটা, এই যে একটা ওয়ার্ড, এইটা উচ্চারণ করুন। Organization. The organization. হ্যাঁ, অর্গানাইজেশন। কোথায় স্ট্রেস হয়? এই জায়গায়। কেন হয় পরে দেখতেছি, আগে হচ্ছে কিভাবে উচ্চারণ করি, অর্গানাইজেশন, ঠিক আছে? কি করলাম, অর্গানাইজেশন। এই যে এইখানে হচ্ছে স্ট্রেস দিয়েছি, এটা সবাই বুঝতে পেরেছেন আমার উচ্চারণে, বুঝতে পেরেছেন না? ওরেও তো স্ট্রেস দেওয়া হয়েছে, হ্যাঁ, অর্গানাইজেশন। এইটা হচ্ছে মেইন, আমার বলার আগেই বলে ফেলছে। ওকে, এইখানে কি করেছি সবাই বুঝতে পেরেছেন যে এইখানে আমি স্ট্রেস দিয়েছি, তার মানে হচ্ছে এইটাতে আমার মেইন স্ট্রেসটা পড়েছে। কিন্তু তারপরেও দেখা গেল এই যে প্রথমটাতেও স্ট্রেস আছে হালকা ভাবে, ঠিক না? ছিল না? তার মানে Yes, ma'am. কোনো একটা ওয়ার্ড যদি পলিসিলেবল থাকে, মাঝে মাঝে কি হয় আরেকটা ওয়ার্ডেও স্ট্রেস পড়ে কিন্তু হালকা ভাবে। এই জন্য যেটাতে সবচেয়ে বেশি পড়লো মানে মেইন যেটা, লিখতে পারতেছি না কেন, আচ্ছা মেইন যেটা ওইটাকে বলা হয় প্রাইমারি স্ট্রেস সিলেবল। কি বলছি, কি বলি? Primary stress level. কেন? কারণ ওইটাই হচ্ছে মেইন, যেটাতে কি করলাম স্ট্রেস দিলাম, সবকিছু মেনটেন করে, ঠিক আছে? এই যে ক্লিয়ার ভাবে, লাউডের ভাবে, তারপরে কি কি ছিল, হায়ার অ্যান্ড লঙ্গার। এবং প্রথম যেটা ওইটাতে কিন্তু একটু স্ট্রেস পড়েছে, তার মানে এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রেস সিলেবল। এগুলো নোট করুন তাড়াতাড়ি, সেকেন্ডারি স্ট্রেস সিলেবল, ঠিক আছে? এবং বাকি যা আছে গা, নাই, শন, এগুলোতে কোনো স্ট্রেস আছে? না। একদমই স্ট্রেস নাই, তার মানে এগুলোকে কি বলতে পারি আমরা, আনস্ট্রেসড অথবা উইক, ঠিক আছে? এটা আমি আর কোথায় যেন সুন্দরভাবে লিখেছিলাম, খুঁজেই পাবো না, পেয়েছি। ওকে, বুঝা গেছে? নাসরুল্লাহ ভাইয়া Yes, ma'am. বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, আর ওহি বুঝতে পেরেছেন বললেন, রাজেশ পাল ভাইয়া, ওকে, জামিল ভাইয়া আর সাজেদুর ভাইয়া, ম্যাডাম ওকে ভাইয়া হচ্ছে কালকে থেকে ভিডিওটা অন রাখবেন এবং হচ্ছে স্পিকারটাও অন রাখবেন, ঠিক আছে? এবং খাতা কলমে আমরা বসবো, বসে নোট করব এবং যখন যা প্রশ্ন করব ওগুলোর উত্তরও দিবেন। আর ক্লাস শেষে নোটগুলো কি করা হবে, নোটগুলো গ্রুপে আপলোড করা হবে। ওকে, এতটুকু শেষ। এখন কথা হচ্ছে আমরা কিভাবে কখন স্ট্রেস দিব, এটা জেনে গেলেই আজকে আমাদের ক্লাসটা শেষ, ঠিক আছে? এবং ওয়ার্ড স্ট্রেস সম্পর্কে সবকিছু শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রথমত আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে আমি যে রুলস গুলা দিব ওইগুলাই মেইন না। কেন?
কেন? সিচুয়েশনের উপর বেস করে এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আমরা রুলস বানাইছি ঠিক না, কিন্তু রুলস দিয়ে কিন্তু সবকিছু হবে না। তার মানে নেটিভ স্পিকাররা যেভাবে উচ্চারণ করে ওইটা হচ্ছে আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে, শুনতে হবে। এখন হচ্ছে আমাদের ইন্টারনেটের যুগ, ইন্টারনেটেই আপনারা পড়ালেখা করছেন, তার মানে ইন্টারনেটে সার্চ মারলে আপনারা নেটিভ স্পিকাররা কিভাবে উচ্চারণ করে সেটাও জেনে যেতে পারবেন ঠিক না। এই কাজটা করতে হবে, যে কোনো ওয়ার্ড শুনবেন ওইটা আগে নেটিভ স্পিকাররা কিভাবে উচ্চারণ করে, কিভাবে ওয়ার্ড স্ট্রেস মেনটেন করে ওইটা আগে শুনবেন, শুনে তারপর নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? এবং এই রুলস গুলা ফলো করবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন আমরা দেখি, ধরুন কোন একটা ওয়ার্ড কি হলো, মনোসিলেবল যুক্ত ওয়ার্ড। এই যে ফ্যান, এটাতে সিলেবল কয়টা? একটাই, অংশ একটা, ঠিক না? এখন স্ট্রেস কোথায় দিবেন? কোথাও না। ফ্যান সিলেবলই একটা, এখন আমি স্ট্রেস দেই আর না দেই একই তো জিনিসটা, ঠিক না? আমরা স্ট্রেস দেওয়া মানে কি, যে কোনো একটা সিলেবল আলাদা করে আমরা লম্বা করব, সোজা করব, স্পষ্টভাবে বলবো, ঠিক না? কিন্তু এটা তো আর আলাদা নাই, একটাই আছে, তাহলে লম্বা করি আর বাকি করি যাই হোক না কেন সেম কথা, ঠিক না? এই জন্য বলা হয় যে যখন মনোসিলেবল থাকবে তখন আমরা কোনো স্ট্রেস ফলো করি না, স্ট্রেস দেই না। ওকে, তার মানে মনোসিলেবলে কি হয় না, স্ট্রেস হয় না, ঠিক আছে? তারপরে যদি কি থাকে, ডাই সিলেবল থাকে। ধরুন ডাই সিলেবল যুক্ত কয়েকটা কি দিলাম, নাউন দিলাম এবং অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে হচ্ছে ভার্ব দিলাম। এখন আপনারা একটু উচ্চারণ করার চেষ্টা করুন। প্রথমত এইটা, ওহি বলুন তো কি হবে? apple, ওকে, রাজেশপাল ভাইয়া, নাসরুল্লাহ ভাইয়া, অ্যাপল, ওকে। অ্যাপল, বোটাল, প্র্যাটি, হেল্পফুল, অনেকে এটাকে প্রিটিও বলে, ঠিক আছে? কি প্রিটি, বাড়াল, তাহলে আমি কোথায় স্ট্রেস দিলাম? এখন এইটা হচ্ছে আপনি কি করতে হবে, ক্যাচ করতে হবে। বলুন তো, অ্যাপল কোথায় স্ট্রেস? অ্যাপল না প্রথমে, পিতে অ্যাপল, প্রথমে অ্যাপল, অ্যাপল, বোটাল, বোটাল, হ্যাঁ, বটল, তারপরে বড়ল, প্রিটি, প্রিটি, হ্যাঁ প্রিটি। হ্যাঁ। এই যে আমেরিকান অ্যাকসেন্ট, ভাইয়া কি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করেন? বডল, ঠিক না? আমি আমেরিকান হলে বড়ল, টকে হ্যাঁ ড করে। বডল, এই যে বডল বললো, এখানে কোথায় স্ট্রেস দিল এটা বলেন? ওটা কিন্তু লম্বা করছে, বটল, হ্যাঁ এইটাতে লম্বা হয়েছে, ঠিক আছে? প্রিটি, হেল্পফুল, হেল্পফুল, এইটা হচ্ছে লম্বা হয়েছে, স্ট্রেস হয়েছে কিভাবে, লম্বা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে, তারপর হচ্ছে জুড়ে বলা হয়েছে এবং একটু জোর দিয়ে বলা হয়েছে। তার মানে দেখলাম এই যে দুইটা অ্যাপল এবং বোটল, এই দুইটা কি আমাদের নাউন, ঠিক না? এগুলো আমার নাউন না? প্রিটি Yes, ma'am. এবং হেল্পফুল এগুলো হচ্ছে Adjective. অ্যাডজেক্টিভ। তার মানে যখনই নাউন এবং অ্যাডজেক্টিভ ডাই সিলেবল যুক্ত হবে তখন আমরা কিভাবে করি, প্রথম সিলেবলে স্ট্রেস দেই, ফার্স্ট সিলেবলে আমরা কি করি, স্ট্রেস দেই। বুঝে গেছে? Yes, ma'am. ওকে, তাহলে নোট করে ফেলো। রাজেশপাল ভাইয়া একটু বলুন কোথায় প্রবলেম হচ্ছে। বুঝে গেছে? ওকে, তাহলে আমরা নোট করে ফেলি। এই একটা জিনিস ভালো হয়েছে যে আমি মুখের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারবো যে আপনারা বুঝলেন কিনা। এখন ভার্ব, যদি ভার্ব থাকে তাহলে কি করবো? আমরা তো নাউন আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রথমে স্ট্রেস দিয়ে দিয়েছি, ঠিক না? এখন হচ্ছে ভার্ব যদি থাকে তাহলে কিভাবে স্ট্রেস দিব বলুন তো, এটা উচ্চারণ করুন তো। ক্রিয়েট, Create. সাইট, বিলিভ। ওকে, রাজেশপাল ভাইয়া, কি উচ্চারণ করবো নাকি কোথায় জোর দিতে হবে সেটা বল। সুন্দরভাবে উচ্চারণ করবে জোর দিয়ে। ক্রিয়েট, ডিসাইড, বিলিভ। ওকে, আর আমি বলি ক্রিয়েট, ডিসাইড, বিলিভ, ঠিক না?
কি করলাম? এটা হচ্ছে আমাদের ডাইসিলেবল, এগুলো হচ্ছে আমাদের ডাইসিলেবল। আমি কি করলাম? ক্রিয়েট, ডিসাইড, বিলিভ, কোথায় স্ট্রেস দিয়েছি? বিলিভ, কোথায় স্ট্রেস দিলাম? পরেরটাতে না, শেষে, লাস্ট শেষেরটা। সিলেবলে, ঠিক না? তার মানে যখনই ডাইসিলেবল যুক্ত ভার্ব হয় বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়? লাস্টে স্ট্রেস দেওয়া হয়, লাস্ট সিলেবলে স্ট্রেস দেওয়া হয়। তাহলে এখন স্ট্রেস দিয়ে আমরা উচ্চারণ করি, বলুন। Create, decide, হুম, believe, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজপাল ভাইয়া? Create, decide, believe, সাইড, সাইড, decide, হ্যাঁ, বিলিভ, believe, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তারপর হচ্ছে নাসরুল্লাহ ভাইয়া। ক্রিয়েট, ডিসাইড, বিলিভ, Yes. সাজেদুল ভাইয়া? Decide, believe, ডিসাইড, আবার একটু আমি শুনি নাই আসলে, মিউট ছিলেন তো, তারপর হচ্ছে decide, believe, হ্যাঁ, মাশাআল্লাহ। এখন হচ্ছে তার মানে আমরা সবাই বুঝতে পারছি, ঠিক না, ওয়ার্ড স্ট্রেসের প্রয়োজনীয়তাটা বুঝা গেল। ওকে, যখন মনোসিলেবল হবে আমরা বুঝলাম, ডাইসিলেবল হবে যখন তাও বুঝলাম। নাউন বা অ্যাডজেক্টিভ হলে আমরা কি করি? ফার্স্ট সিলেবলে স্ট্রেস দেই, এবং ভার্ব হলে আমরা লাস্ট সিলেবলে স্ট্রেস দেই। ওকে, এখন যদি ট্রাই সিলেবল হয়, এই দুইটা মেইনলি সবসময়ই আমাদের রুলস অনুযায়ী হয়ে যায়, ঠিক আছে? মনোসিলেবল এবং ডাইসিলেবল সবসময় রুলস ফলো করে, আমি যতটুকু দেখেছি, ঠিক আছে? কিন্তু ট্রাই সিলেবল হচ্ছে আমাদের রুলস ফলো করে না, পলিসিলেবল হচ্ছে রুলস ফলো করে না। বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হইলেও ধরুন 60% রুলস মেনে চলে, 40% রুলস মানে না। তার মানে কি করতে হবে? ওইগুলা নিয়ে আপনার ভালোভাবে যে কোনো উচ্চারণ করতে গেলে আগে ওয়ার্ডস কি হয় ওইটা জানতে হবে, তারপরে হচ্ছে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখি, ধরুন একটা ট্রাই সিলেবল, এই যে একটা ট্রাই সিলেবল, এইখানে আপনারা কি সাফিক্স প্রিফিক্স চিনেন? অহি কি সাফিক্স প্রিফিক্স চিনো? সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে? না, ধরো একটা ওয়ার্ড নাম হচ্ছে এ, হচ্ছে আমাদের একটা মেইন ওয়ার্ড, এডুকেট। এখন ওইটার সাথে আমি কি করব? আই ও এন যুক্ত করে দিব, তাহলে এটা নাম হয়ে গেল এখন কি? এডুকেশন। education, হ্যাঁ, তার মানে কি করলাম? একটু আলাদা জিনিস এড করেছি, এড করে এই ওয়ার্ডটার এখন অর্থ চেঞ্জ করে দিয়েছি, ঠিক না? yes ma'am, হ্যাঁ, এইভাবে আলাদা জিনিস আমরা সামনে বসাতে পারি অথবা পিছনেও বসাতে পারি। যদি এই যে আলাদা জিনিস বসালাম, যদি আমি সামনে বসাই, সামনে মানে কি? প্রি, তার মানে সামনে যদি বসাই ওইটা হচ্ছে প্রিফিক্স, আর যদি পিছনে বসাই তাহলে ওইটার নাম সাফিক্স। আমরা কি করলাম? ফিক্স করতেছি একটা ওয়ার্ডকে আলাদাভাবে আলাদা অর্থে, ঠিক না? তো এগুলোকে বলা হয় সাফিক্স প্রিফিক্স। তার মানে রুট ওয়ার্ড, মেইন যে ওয়ার্ড, ওইটার সাথে যখন আলাদাভাবে কিছু যুক্ত করে ওয়ার্ডে কি করা হবে? অর্থ চেঞ্জ করা হবে। যে জিনিসটা আলাদাভাবে যুক্ত করা হলো ওইটাকে বলা হয় সাফিক্স অথবা প্রিফিক্স। এখন আপনাকে দেখতে হবে যে একটা ট্রাই সিলেবল অথবা একটা সিলেবলে সাফিক্স প্রিফিক্স আছে কিনা। যদি সাফিক্স প্রিফিক্স থাকে তাহলে হচ্ছে অর্থ, ওয়ার্ড স্ট্রেস আলাদা হয়ে যাবে, আলাদা নিয়মে হবে, ঠিক আছে? যদি সাফিক্স প্রিফিক্স না থাকে তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাই সিলেবলে কি করি? এই যে মাঝখানে যে সিলেবলটা আছে ওইটাকে কি বলা হয়? মাঝখানে সিলেবলটাকে কি বলা হয়? ট্রাই সিলেবলের মাঝখানের সিলেবল অ্যান্টিপেনুলটিমেট, পেনাল্টিমেট। পেনাল্টিমেট মানে শেষের আগেরটা, আর অ্যান্টি পেনাল্টিমেট মানে আরো আগে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে অ্যান্টি পেনাল্টিমেট। তো যখনই ট্রাই সিলেবল থাকবে এবং সাথে সাফিক্স প্রিফিক্স থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি? মিডল বা পেনাল্টিমেট সিলেবলে স্ট্রেস দেই।
এই জন্য উচ্চারণ হয়েছিল banana। বুঝেছেন? ওকে, এখন কথা হচ্ছে যদি সাফিক্স প্রিফিক্স থাকে তখন কি হবে? তখন ওইটা ট্রাইসিলেবল হোক বা পলিসিলেবল হোক, সাফিক্স প্রিফিক্স থাকলেই আলাদা কয়েকটা নিয়ম আছে। আমি বলি, এটা হচ্ছে একটু আমাকে ডিস্টার্ব করছে। ওকে, দেখা যায়। তো যদি সাফিক্স প্রিফিক্স যুক্ত ট্রাইসিলেবল অথবা পলিসিলেবল হয়, তাহলে আমাদের দেখতে হবে কোন ধরনের সাফিক্স বা প্রিফিক্স আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি থাকতে পারে? SION অথবা TION অথবা IC যুক্ত সাফিক্স। যেগুলা বলুন তো, এরকম কোন ওয়ার্ড? এডুকেশন, গ্রাফিক, তারপরে হচ্ছে মিউজিক, তারপরে হচ্ছে কি পলিউশন, এডুকেশন, এক্সপেকটেশন, রিভিশন, ঠিক না? এগুলোতে কি আছে? SION আছে এবং TION আছে এবং IC আছে। এখন দেখতে হবে ওই ওয়ার্ডে কোন জায়গায় আমরা স্ট্রেস দিব যদি এই সাফিক্স প্রিফিক্স গুলা, মানে এইগুলো লাস্টে থাকে, এই সাফিক্স গুলো লাস্টে থাকে। এই দেখেন আইসি আছে, আইসি আছে, আইসি আছে, TION, 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 TION এবং SION। এখন উচ্চারণ করেন যে কোনো একটা, একদম সোজা, যেটা আমরা সবসময় উচ্চারণ করি। এই যে এটা বলেন তো, এটা সবার পারার কথা। একজন একজন করে বলে যান। ওহি আছেন? ম্যাগনেটিক। ম্যাগনেটিক। ওকে, ম্যাগনেট। তারপরে নাসরুল্লাহ ভাইয়া? ম্যাগনেটিক। ওকে, তারপরে এইটা গ্রাফিক। গ্রাফিক। এইটা মিউজিক, মিউজিক। এইটা মিউজিক। পলিউশন, পলিউশন। পলিউশন। তারপর পলিউশন। এডুকেশন। এডুকেশন। হ্যাঁ, তারপরে কনভারসেশন। ওকে, তারপর এক্সপেকটেশন। খেয়াল করতেছেন কি হচ্ছে জিনিসটা? রিভিশন। রিভিশন, না? এখন বলেন কি হইল জিনিসটা? ওয়ার্ড স্ট্রেস। কোথায় ওয়ার্ড স্ট্রেস হয়েছে? সাফিক্সের পূর্ববর্তী, যেটা হ্যাঁ, এটাকে কি বলি আমরা? পেনাল্টিমেট। পেনাল্টিমেট। এটা হচ্ছে আমাদের লাস্ট সিলেবল, ঠিক না? এটা হচ্ছে আমাদের পেনাল্টিমেট সিলেবল। তার মানে কি করলাম? পেনাল্টিমেট সিলেবলে স্ট্রেস দিলাম। ম্যাগনেটিক, ম্যাগনেটিক না কিন্তু ম্যাগনেটিক, ট্রাফিক, মিউজিক। ঠিক আছে, বুঝে গেছে? তার মানে কি করব? সব সময় যদি এই তিনটা সাফিক্স লাস্টে থাকে, আমরা পেনাল্টিমেট সিলেবলে স্ট্রেস দিব। এই জন্য এখানে পি লিখে রাখছি, যাতে বুঝেন। ঠিক আছে, পেনাল্টিমেট বানানো হয় নাই। ওকে, বুঝে গেল? তারপরে আসি, যদি এই তিনটা না থেকে অন্য কিছু থাকে, তাহলে আমরা কি করব? অন্য কি থাকতে পারে? ওকে, কি আছে দেখুন? CY, TY, PHY, GYAL এবং TE। যদি এগুলো থাকে, আমরা একটু দেখি। এই যে ডেমোক্রেসি, এখানে কোথায় CY আছে, তারপর TY ভিজিবিলিটি, না? তারপরে কি জিওগ্রাফি, তারপর হচ্ছে GYAL, তারপরে TE। যা যা বলেছিলাম সেগুলো আছে তো? ওকে, এখন হচ্ছে আপনারা কি করবেন? এক একটা ওয়ার্ড বলে বলে যাবেন। রাজেশ পাল ভাইয়া বলেন তো। ডেমোক্রেসি, ওকে, ভিজিবিলিটি, ওকে, ফটোগ্রাফি, ওকে, ইকোলজি, ওকে, বায়োলজি, ওকে,
স্ট্রেস দেন নাই তো, একটা তো Physical, এই বায়োলজির একটা জায়গায় স্ট্রেস দেন নাই। physical, আচ্ছা, historical, ওকে regulate, ওকে negotiate, ওকে। তারপর হচ্ছে নাসরুল্লাহ ভাইয়া বলুন। নাসরুল্লাহ ভাইয়া শুনতে পাচ্ছেন? আমার নেট কি স্লো নাকি? শোনা যাচ্ছে? আচ্ছা, Psychology, biology, ওকে physical, ওকে historical, ওকে regulate, ওকে। negotiate, আমরা এই তিনটা শুনতে পাই নাই ভাইয়া, আরেকবার কষ্ট করে বলবেন। democracy, ওকে visibility, ওকে photography. ওকে। অহি আছো? হুম, এখন তুমি এইসব গুলো আমাকে বলে যাবো। Democracy, ওকে visibility, ওকে photography, ওকে psychology, biology, এই physical, যে এটা উচ্চারণ করেছে, ঠিক উচ্চারণ করেছে, আবার বলো এটা। biology, বায়োলজি biology, no, বায়োলজি। biology, আমরা কিভাবে উচ্চারণ করি? বায়োলজি, এটা প্রথমে আমি উচ্চারণ করি। biology, তারপরে physical, হুম, and then historical, ওকে ওকে regulate, ওকে negotiate, ওকে। আমি বলি ডেমোক্রেসি। কি বললাম? democracy, ভিজিবিলিটি ability, ফটোগ্রাফি photography, সাইকোলজি psychology, বায়োলজি biology, কি ফিজিক্যাল physical, হিস্টোরিক্যাল historical, রেগুলেট regulate, নেগোশিয়েট। negotiate, কি করা হলো? কোথায় স্ট্রেস দেওয়া হলো এই সবগুলার ক্ষেত্রে? বলেন কোন সিলেবলে স্ট্রেসটা দেওয়া হলো? uh, uh, um, অ্যান্টি পেনাল্টি। and কি বলে? এই যে এইটা হচ্ছে আমাদের লাস্ট সিলেবল, এইটা হচ্ছে আমাদের পেনাল্টিমেট সিলেবল, এবং এইটা হচ্ছে আমাদের অ্যান্টি পেনাল্টি। anti-penultimate, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট সিলেবল, এটা হচ্ছে পেনাল্টিমেট, এটা হচ্ছে অ্যান্টি পেনাল্টিমেট। এখানেও সেম, লাস্ট পেনাল্টিমেট অ্যান্টি পেনাল্টিমেট, ঠিক না? anti-penultimate, লাস্ট পেনাল্টিমেট ল, এবং অটা হচ্ছে আমাদের অ্যান্টি পেনাল্টি। বি হচ্ছে ওই যে BI, এটা হচ্ছে আমাদের পেনাল্টিমেট ফার্স্ট সিলেবল, ঠিক আছে? লাস্ট সিলেবল, পেনাল্টিমেট সিলেবল, অ্যান্টি পেনাল্টিমেট। তার মানে সবগুলাতেই আমরা কি করেছিলাম? অ্যান্টি পেনাল্টিমেটে স্ট্রেস দিয়েছি। stress, তার মানে যখনই আপনি এই যে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা সাফিক্স দেখবেন শেষে আছে কোন একটা ওয়ার্ডে, তখন কোথায় স্ট্রেস দিবেন? anti-penultimate, অ্যান্টি পেনাল্টিমেটে স্ট্রেস দিবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি? yes, ma'am, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এটা মাথায় ঢুকিয়ে দিতে হবে। রুলস আমরা মুখস্থ করব না, রুলসটা হচ্ছে আমাদের সহজ করার জন্য বানানো হয়েছে, নিজেদের তৈরি, কিন্তু মেইন কি জিনিস ওইটা আমাদেরকে নিজেরাই খুঁজে বের করতে হবে। ঠিক আছে? ওকে। yes, ma'am, একটা জিনিস সবসময় ফলো করা হয় কি, কখনো কোন সাফিক্সে কি করা হয় না? স্ট্রেস দেওয়া হয় না। এই যে সি, আপনি কখনো বলতে পারবেন না ডেমোক্রেসি, ঠিক আছে? কি করা হয় না? কোন সাফিক্সে কখনো কি করা হয় না?
স্ট্রেস দেওয়া Stress হয় না, দেওয়া হয়। ঠিক আছে? কিন্তু তারপরেও ওই যে ব্যতিক্রমী রুলস কোথা থেকে আসছে? আমরাই তো তৈরি করেছি, আমরাই উচ্চারণ করি কিন্তু রুলস মানে না, বলি ব্যতিক্রমী রুলস। তো উচ্চারণ করতে গেলে একটা ওয়ার্ড উচ্চারণ করুন তো। জাপান। জাপান হচ্ছে আমাদের কি মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড, আর এই যে ডাবল ই, এইটা হচ্ছে আমাদের সাফিক্স, কারণ এইটা কি করা হচ্ছে, সাথে যুক্ত করা হয়েছে। কারণ এটা উচ্চারণ করুন। ওহি উচ্চারণ করো দেখি। জাপান। এখানে কিন্তু জাপান না, ডাবল ই যুক্ত আছে। ও, জাপানি। ওকে, রাজেশপাল ভাইয়া। জাপানি। ওকে, নাসরুল্লাহ ভাইয়া। জাপানি। ওকে, মেইনলি হচ্ছে কি জাপানি, জাপানি। তার মানে কোথায় স্ট্রেস দিলাম আমরা? এই মাত্র শিখলাম সাফিক্সে স্ট্রেস হয় না, কিন্তু এখানে কি করলাম আমরা? সাফিক্সে স্ট্রেস দিয়েছি। তার মানে ব্যতিক্রম তো থাকবে, এটা একটা ব্যতিক্রম। আরেকটা আছে, জাপানিজ। কি বলি? নিজ। জাপানিজ। জাপান হচ্ছে মেইন, কিন্তু ই, ডাবল ই এস ই হচ্ছে আমাদের সাফিক্স, এবং এই সাফিক্সই আমরা স্ট্রেস দিয়েছি। আরো একটা আছে, এই তিনটা বেশিরভাগ ইউজ করা হয় এবং এটা হচ্ছে রুলস মানে না। আমরা এখানে কারা কারা ইঞ্জিনিয়ার? নাসরুল্লাহ ভাইয়া, ভাইয়া ইঞ্জিনিয়ার না? জাপানিজ। ভাইয়া কি ইঞ্জিনিয়ার না? জি ম্যাম। আচ্ছা, আমিও ইঞ্জিনিয়ার। ওকে, তার মানে এখন আপনি উচ্চারণ করেন। মেইন ওয়ার্ড ইঞ্জিন, ই আর হচ্ছে আমাদের কি সাফিক্স। সাফিক্স। এখন উচ্চারণ করেন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কোথায় স্ট্রেস দিলাম? আচ্ছা। তার মানে কোথায় দিলাম? আমাদের সাফিক্সে। এই তিনটা হচ্ছে বহুল প্রচলিত আমাদের রুলস ব্রেক করা কি ওয়ার্ড গুলো, ঠিক আছে? আমরা তো জানি সাফিক্সে হয় না, কিন্তু তারপর আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমি লিখি নাই, ভুলে গেছি লিখতে, আপনারা কিন্তু নোট করতে হবে। কি লিখছি? প্রথমত সাফিক্সে কখনো স্ট্রেস হয় না, কিন্তু তিনটা বহুল প্রচলিত কি আছে, ওয়ার্ড আছে, যেটা কি করে ব্যতিক্রমী রুলস বলা যায়, ঠিক না? কি কি? জাপানি, জাপানিজ ইঞ্জিনিয়ার, জাপানি জাপানিজ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওহি এটা নোট করেন। আপনি খাতা কলম রেখে দিয়েছেন? নাসরুল্লাহ ভাইয়া বুঝছেন? আপু কোন ডিপার্টমেন্টে? সিভিলে। ভাইয়া সিএসসি আপনার? হ্যাঁ, আমি সিএসসি তে। আপনি কোন ইউনিভার্সিটি থেকে? সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের সিলেটে। ভাইয়া কোথায়? আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি। এইটা কোন জায়গায়, ঢাকায়? না, এটা ছিল। এটা আচ্ছা। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এতটুকু আমাদের শেষ। এখন বলুন, এই যে শিখলাম আমরা এই কয়টা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়, তিন, নয়টা, ঠিক না? এই যে নয়টা সাফিক্স, এই নয়টা সাফিক্সের বাইরে আর কোনো সাফিক্স নাই দুনিয়াতে? প্রচুর আছে, ঠিক না? তো তার মানে এগুলো তো কোনো রুলস এর মধ্যে আমরা ফলাইলাম না। তাহলে কি করা লাগবে? আমাদের অবশ্যই জেনে নিতে হবে যখন যেভাবে উচ্চারণ করবে। এই জন্য হচ্ছে কি বলেছিলাম যে এইটা আপনি কি করতে পারবেন না, কখনো রুলস অনুযায়ী মেনটেন করে সবগুলো ওয়ার্ড শিখে ফেলতে পারবেন না। আপনি হয়তো রুলস এর মধ্যে বেশিরভাগ পড়বে, রুলস এর বাইরেও থাকবে। এই জন্য যখনই যে ওয়ার্ডটা আসবে আপনার সামনে, তখন কি করতে হবে? ওয়ার্ড স্ট্রেস মেনে উচ্চারণ করতে হবে। এই জন্য বলা হয় বেশি বেশি শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে। আমরা যে এলাকায় যে থাকি, আমরা এক একটা ওয়ার্ড এক এক রকম ভাবে উচ্চারণ করি, কেউ এক এক জায়গায় স্ট্রেস দেই, ঠিক না? বাংলা ওয়ার্ডই। চিটাগাংয়ের ভাষায় আমি ভাত খাই কিভাবে বলবেন? আমি বাদ ভাই। হ্যাঁ, সিলেটের ভাষা আরেকরকম বলবো না?
তারপর হচ্ছে বগুড়ার ভাষায় আরেক রকম বলবো না। তার মানে হচ্ছে আমরা কি করলাম, একটা ওয়ার্ডই এক একটা জায়গার মানুষ এক একভাবে উচ্চারণ করেছি। তো আপনি যে অ্যাকসেন্টটা ফলো করবেন, তো ওই অ্যাকসেন্ট অনুযায়ী আপনাকে শুনতে হবে, বারবার শুনতে হবে, শুনতে শুনতে এটাই কি আপনি উচ্চারণ করবেন। আপনি কেন আলাদা উচ্চারণ করলেন আমার থেকে? আমি সিলেটের, আমি কেন আলাদা উচ্চারণ করলাম? কারণ আমি ওই জায়গায় থাকি এবং ওইগুলোই শুনি সবসময়, শুনতে শুনতে ওইটাই আমি উচ্চারণ করি, ঠিক না? তো আপনিও ওইরকম করেন চিটাগাঙ্গের ভাষায়। এই যে অহি হচ্ছে আমাদের চিটাগাঙ্গে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। ম্যাম। তাহলে হচ্ছে অহিও আরেক রকম ভাবে উচ্চারণ করেন এবং নাসরুল্লাহ ভাই আরেক রকম ভাবে উচ্চারণ করেন। কারণ হচ্ছে আমরা আলাদা আলাদা জায়গায় থাকি, আলাদা আলাদা শুনি, এই জন্য। তো আপনাকেও হচ্ছে ওয়ার্ড স্ট্রেসটা মেনটেন করতে হবে, শুনতে শুনতে শুনতে। এবং হচ্ছে অবশ্যই যখন যেটা উচ্চারণ করবেন চেষ্টা করবেন, ওয়ার্ড স্ট্রেসটা এখন শিখে গেলেন, বুঝে গেলেন যে ওয়ার্ড স্ট্রেস একটা বিষয় আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা তো বোঝা গেল। তাহলে এইটা নিয়ে এখন হচ্ছে চর্চা থাকবে সবসময়। এবং আমি হচ্ছে ওয়ার্ড গুলো দিব আপনাদের ডেইলি, অথবা একদিন পর 5টা 5টা করে ওয়ার্ড দিব। এই ওয়ার্ড গুলো হচ্ছে ওয়ার্ড স্ট্রেস মেনটেন করে কিভাবে করবেন ওইটা বলে দিচ্ছি, দাঁড়ান এইটা শেষ করে ফেলি। হ্যাঁ, আরেকটা জিনিস, নাসরুল্লাহ ভাইয়া কই? জি ম্যাম। ওকে, বুঝতে পেরেছেন আমরা একটু জি আগে যা কথা বললাম? জি এখন ম্যাম। হচ্ছে বলেছিলাম যে আমাদের সাফিক্স প্রিফিক্স এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে, ঠিক না? তো ওইগুলা কি করে না, আমাদের কোনো রুলস এর মধ্যে পড়ে না, আমরা ফেলতে পারি নাই। তো হচ্ছে আপনাকে কি করতে হবে, অবশ্যই বেশি বেশি শুনতে হবে, এবং যখনই যে ওয়ার্ডটা আপনি উচ্চারণ করতে যাবেন স্পিকিং এর ক্ষেত্রে, ওই যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, ওইভাবে যখন উচ্চারণ করতে যাবেন তখন আগে দেখতে হবে ওয়ার্ড স্ট্রেস কিভাবে হয়, কখন হয়, কিভাবে উচ্চারণ করা হয়, ঠিক আছে? ওকে, জি এখন ম্যাম। আরেকটা জিনিস হচ্ছে কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সবাই আমরা তো কম্পাউন্ড নাউন চিনি, ওহি চিনেন কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ? আচ্ছা না। বলি, হ্যাঁ। ধরুন এই যে একটা ওয়ার্ড, হ্যাঁ, সানগ্লাসেস। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে সান অর্থ সূর্য, গ্লাসেস অর্থ চশমা, ঠিক না? তার মানে এখন যখন আমি সানগ্লাসেস বলছি, এই দুইটা ওয়ার্ড মিলে কিন্তু এখন একটা ওয়ার্ড হয়ে গেছে। ওয়ার্ডের মানে কি বলেন তো? সানগ্লাসের বাংলা আমরা সানগ্লাসই বলি, ঠিক না? এই যে এমন গ্লাস যেটা কি করে, সূর্য থেকে আমাদেরকে প্রটেক্ট করে, ঠিক না? তো দুইটা ওয়ার্ড মিলে এখন একটা ওয়ার্ড বা একটা নাউন হয়ে গেছে। এরকম 2 বা 3 অথবা এর অধিক কয়েকটা নাউন বা কয়েকটা ওয়ার্ড মিলে যখন একটা নাউনে প্রকাশ করা হয়, তখন ওটাকে কি বলা হয়? কম্পাউন্ড নাউন বলা হয়। বুঝা গেল? ইয়েস ম্যাম। তাহলে কম্পাউন্ড সেম। কম্পাউন্ড অ্যাডজেক্টিভও সেম কথা, যখন কি করা হবে, 2 বা ততোধিক ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভ বোঝাবে, তখন ওটাকে কি বলা হবে? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হবে, ঠিক আছে? এইটা নিয়ে কম্পাউন্ড নাউন নিয়ে এবং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের হচ্ছে নাউনের ক্ষেত্রে কম্পাউন্ড নাউন পড়বো, নাউন যখন যাব নাউনে ডিটেইলসে পড়ালেখা আছে, এবং অ্যাডজেক্টিভ যখন যাব তখন হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিয়েও ডিটেইলসে কথা বলা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা কোথায় ওয়ার্ড স্ট্রেসটা দিব কম্পাউন্ড নাউন হলে এবং কোথায় অ্যাডজেক্টিভ হলে স্ট্রেস দিব, এইটা। যখন নাউন ছিল, কি ছিল, কোন ধরনের নাউন? ডাই সিলেবল যুক্ত নাউন, আমরা কোথায় স্ট্রেস দিয়েছিলাম? ফার্স্টে ফার্স্টে। হ্যাঁ, ফার্স্ট কোথায়? ফার্স্ট ফার্স্ট সিলেবলে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু যখন কম্পাউন্ড নাউন হবে তখন আমরা কি করব? ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট সিলেবলে দিব। কি বলেছি? ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেভেল। হ্যাঁ, এখানে তো একটাই সিলেবল, তার মানে এটা হবে কি? সানগ্লাস। কি? সানগ্লাসেস। কোথায় স্ট্রেস দিলাম? প্রথমটাতেই। এখানে তো সিলেবল নাই, প্রথম ওয়ার্ডে আর বেশি সিলেবল নাই, একটাই সিলেবল, এই জন্য। কিন্তু এই জায়গায় দেখুন বেবি, হ্যাঁ, বেবি সিটে প্রথমে হচ্ছে একটা বে আর একটা হচ্ছে বি, তার মানে প্রথম যে আমার ওয়ার্ডটা, এই ওয়ার্ডেই দুইটা সিলেবল পেয়ে গেছি আমি, এবং পরে আরেকটা ওয়ার্ড হচ্ছে সিট। আমি বলেছিলাম প্রথম ওয়ার্ডের প্রথম সিলেবলে দিব, তাহলে কোথায় স্ট্রেস হবে? এইখানে। কি হবে? বেবি সিট। কি বলবেন? বেবি সিট। তাহলে নোট করেন কি হবে, যখন কম্পাউন্ড নাউন হবে তখন আমরা ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট সিলেবলে দিব।
ঠিক আছে? নাসরুল্লাহ ভাইয়া বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, এখন যদি কি হয়, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়, তখন আমি কি করব? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তো বুঝতে পেরেছি, এই যে বিগ হেডেড, ঠিক না? কাদের বিগ হেডেড বলা হয় জানেন? বিগ হেডেড অর্থ কি? একটা হচ্ছে অ্যারোগান্ট টাইপ যারা, ঠিক আছে, তাদের। তাহলে এই যে বিগ হেডেড, এখানে এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড এবং এখানে আরেকটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভ প্রকাশ করলো। কোথায় আমি স্ট্রেস দিব? বিগ হেডেড কোথায় স্ট্রেস দিয়েছে বলুন তো? এই যে আমি উচ্চারণ করলাম বিগ হেডেড, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট সিলেবল, ঠিক না? তার মানে যখনই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ থাকবে তখন আপনাকে সবসময় সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট সিলেবলে স্ট্রেস দিতে হবে। অহি, ইয়েস ম্যাম। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এইটা উচ্চারণ করে এখন। ওয়েল বিহেভড, বিহেভ হয়নি? বলি, চেষ্টা করি সবাই। I'll be had. will behave. কি? ওয়েল, ওয়েল বিহেভড। হ্যাঁ, কি করেছি এই জায়গায়? বিহেভড, ওয়েল Will behave, behave. ঠিক আছে? ওয়েল বিহেভড, ওকে। তাহলে এখন দেখেন, বিতে তো স্ট্রেস হয়েছে, এই যে এত কিন্তু স্ট্রেস মনে হচ্ছে না? এইটা কি? এটাকে কোন ধরনের স্ট্রেস বলা হয় আমরা শিখেছি কিন্তু, সেকেন্ডারি ওয়ার্ড স্ট্রেস। Secondary word হচ্ছে আমাদের stress. প্রাইমারি ওয়ার্ড স্ট্রেস, এইচ এ হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়ার্ড স্ট্রেস, এবং এগুলো হচ্ছে আনস্ট্রেস, ঠিক আছে? ওকে, এই ছিল আমাদের আজকের টপিক গুলো। কি কি? লেটার, ওয়ার্ড, সিলেবল এবং ওয়ার্ড। এখন আপনাদের প্রথমেই ওয়ার্ড স্ট্রেস পর্যন্ত পড়ানোর একটা কারণ আছে। কারণ কি? বলেছি আমি ডেইলি 5টা ভোকাবুলারি থাকবে, অথবা যদি একদিন মিস যায় তো একদিন পরে পরে অবশ্যই থাকবে, ঠিক আছে? এখন ওইগুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে বিষয়। তো ওইগুলো প্র্যাকটিস করার জন্য মেইনলি প্রথমত যে ওয়ার্ড গুলা দিব ওইগুলো একটা বাংলা অর্থ থাকবে, আবার একটা ইংরেজিতে অর্থ থাকবে। আমি সবসময় বলেছিলাম আপনাদেরকে ইংরেজি অর্থটা কি করতে হবে, বুঝে ব্যবহার করতে হবে। তার মানে মেইন আপনার বাংলা অর্থ না, মেইন হচ্ছে আপনার ইংরেজি অর্থটা কি বুঝিয়েছে, ইংরেজি অর্থে ওইটা বুঝবেন। বুঝার পরে তাও যদি না বুঝেন তাহলে কি করতে পারেন, ওইটার একটা পিকচার মাথায় আনতে পারেন। পিকচার মাথায় আনা মানে কি? কোন এক্সপ্রেশন দিয়েছে, যদি ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, যদি নাউন হয় কোন জিনিসটাকে বোঝাচ্ছে, ওইটা বুঝতে হবে আপনার, ঠিক আছে? বোঝার জন্য কি করবেন, ইন্টারনেট, ওকে। তারপর তার মানে এক্সপ্রেশন অথবা পিকচার গ্যাদার করবেন, মাথায় ঢুকাবেন আর কি। তারপরে কি করতে হবে, কোন ধরনের পার্ট অফ স্পিচ এইটা দেখতে হবে। এখন কিছু কিছু ওয়ার্ড দেখবেন আপনি, এই যে আমি একটু আগে বলছিলাম অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ, এইটা কি হতে পারে, নাউনও হতে পারে আবার ভার্ব হতে পারে, ঠিক না? তো আগে দেখবেন এটা কি, যদি নাউন এবং ভার্ব দুইটাই হতে পারে তাহলে কিন্তু আলাদা আলাদা উচ্চারণ হবে। তার মানে কোন ধরনের পার্ট অফ স্পিচ আগে এটা দেখবেন, যদি দুইটাই পার্ট অফ স্পিচ হয় তাহলে কিভাবে ওয়ার্ড স্ট্রেস দিতে হয় দুটো মেনটেন করে এইটা দেখতে হবে। আর একটা হলে একটাতে কিভাবে স্ট্রেস দিতে হয় এইটাও দেখবেন, ঠিক আছে? এবং কখন কোথায় ওয়ার্ড স্ট্রেস দিলে কিভাবে উচ্চারণ হয়, কিভাবে অর্থ হয় সেটাও দেখতে হবে, ওকে। এই যে অর্থটাও বুঝতে হবে ওয়ার্ড স্ট্রেস মেনটেন করে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, একটা অথবা দুইটা সেন্টেন্স বানাতে হবে, ওকে। সবগুলা হচ্ছে আপনি আলাদা একটা খাতা বানাবেন, এই খাতা এগুলা সবগুলা তুলবেন প্রতিটা ওয়ার্ডের জন্য। তোলার পর নেক্সট শেষ কাজ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে
ওইখানে কি করবেন, ভয়েস দিবেন। কিভাবে? প্রথমতে ভোকাবুলারিটা বলবেন, ওইটার কি বলবেন, ইংরেজি মিনিংটা বলবেন, লম্বা যে মিনিংটা থাকবে, বাংলা মিনিংটাও বলবেন। তারপর হচ্ছে কোন ধরনের পার্ট অফ স্পিচ ওইটা বলবেন। তারপরে হচ্ছে কিভাবে ওয়ার্ড স্ট্রেস মেনটেন করে বলতে হয়, এটা তো আপনি কি করলেন, আগেই বলে ফেললেন। ভোকাবুলারি যখন উচ্চারণ করবেন তখনই বলবেন। তখন হচ্ছে যদি ভার্ব নাউন দুইটা থাকে তাহলে দুইটা কিভাবে উচ্চারণ হয় ওইটাও বলবেন, অর্থও বলবেন। ঠিক আছে? তারপরে এই যে সেন্টেন্স, একটা অথবা দুইটা সেন্টেন্স, ওই দুইটা সেন্টেন্সও বলবেন, বলে ভয়েসটা সেন্ড করবেন। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তো আমি একদিন পরে পরে দেই আর প্রতিদিন দেই, যখন যেভাবে দিব ওইভাবে কি করতে হবে, আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে। অহি কি বুঝছেন? অহি, ইয়েস ম্যাম। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা রেগুলারিটি মেনটেন করতে হবে। দ্বিতীয়ত কি বলেছিলাম, এই একটা কাজ আপনাদের বাসার, এটা হচ্ছে একটা কাজ, প্রথম কাজ। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে এই যে নোট করলেন, নোটটা কোথায় দিবেন, আমাদের গ্রুপে, আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রুপে পিকচার আকারে আপলোড করতে হবে, দ্বিতীয় কাজ এটা। এবং তৃতীয় কাজ হচ্ছে যা যা পড়ানো হয়েছে ওইটা ভালোভাবে রিভাইজ দিবেন। যদি মুখস্থ করার কিছু থাকে মুখস্থ করবেন, ঘাটাঘাটি করা থাকলে ঘাটাঘাটি করবেন। পরের দিন যখন আমরা আসবো তখন 5 মিনিট আপনাকে সময় দেওয়া হবে, 5 মিনিটে আপনি সবগুলো রিক্যাপ করবেন আমার। ওকে? এবং কেউ যদি মনে করেন মাঝখানে ইন্টারনেটের কোনো একটা প্রবলেম হয়েছিল অথবা মাঝখানে কোনো একটা জিনিস ভুলে গেছেন, রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, ওই রেকর্ডেড ভিডিওটা আবার বারবার দেখবেন। বুঝাতে পেরেছি? তাহলে কাজ হচ্ছে ভয়েস দেওয়া, গ্রুপে আপলোড করা, নোট লিখা, মেইনলি নোট লিখা, তারপর গ্রুপে আপলোড করা এবং রিক্যাপ করা। এই হচ্ছে আপনাদের কাজ, আর কোনো কাজ আমি দিব না। ঠিক আছে? এবং মাঝে মাঝে থাকবে এক একটা বড় বড় ওয়ার্ড লেভেলের টপিক, যে টপিকগুলো শেষ করার পর আপনাদের কিছু প্র্যাকটিস করতে হবে, সবগুলা না। হয়তো এই যে 80টা টপিক, 80টা টপিকের মধ্যে 20টা টপিক হয়তো শেষ করার পর হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এই 20টা টপিক কোন টপিক কখন আমি দিয়ে দিব, এবং সময়ও দিব, এনাফ সময় দিব যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তাহলে হচ্ছে 4টা মাস কি করতে হবে, 3 মাস অথবা 3 থেকে 4 মাস, ঠিক আছে, 3 মাসের ভিতরে শেষ করার চেষ্টা করব। যদি কোনো সময় কি হয়, একটু ব্রেকডাউন হয়, থাকতে পারবেন তো 4 মাস? ইনশাল্লাহ। ওকে, অহি আপনি কি থাকতে পারবেন? পারবো। ওকে, ইনশাল্লাহ। তাহলে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, তারপর হচ্ছে যা যা ট্রাস্ট দিব ওইগুলা সুন্দরভাবে মেনটেন করতে হবে, আর হচ্ছে ভালোভাবে শুনতে হবে, সবসময় লিসেনিংটা প্র্যাকটিস করবেন। এটা তো আর আমি কাজ দিতে পারবো না আপনাদের, ঠিক না? এই লিসেনিংটা নিজে থেকে শুনতে হবে। ধরুন 1 ঘন্টা অথবা আধা ঘন্টা, অন্তত আধা ঘন্টা ডেইলি শুনবেন। এবং হচ্ছে আপনাদের আরেকটা জিনিস বলে দিয়েছিলাম, কি, চ্যাট জিপিটির কথা, ওইখানে হচ্ছে আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন। ওই যে প্র্যাকটিস করবেন তখনও কিন্তু ওয়ার্ড স্ট্রেস সবসময় ওয়ার্ড স্ট্রেসটা মাথায় রাখবেন। এটা শিখে গেলে আপনি অনেক সুন্দর প্রনাউন্সিয়েশন পারবেন, আর কিছু লাগবে। ঠিক আছে? আমরা তো ডেইলি ভোকাবুলারি দিব, ভোকাবুলারি ছাড়াও কিন্তু আপনি কি করতে পারবেন না, ইংরেজি শিখতে পারবেন না। তো ভোকাবুলারি থাকবে, কিন্তু ওই ভোকাবুলারি সবকিছু না, এটাও মাথায় রাখতে হবে। আপনাকেও কি করতে হবে, ওই যে লিসেনিং শুনবেন ওইখান থেকে একটা পিক করতে হবে। স্পিকিং কি প্র্যাকটিস করবেন চ্যাটজিপিটির সাথে, তো ওখান থেকে হচ্ছে পিক করতে হবে। পড়ালেখা করবেন কোন একটা বই, ওইখান থেকেও প্র্যাকটিস পিক করতে হবে কোনো ভোকাবুলারি। পিক করার পরেও কি করবেন, ওই যে আপনার খাতা যেটা থাকবে আমাদের ভোকাবুলারির জন্য, ওই খাতায় লিখে রাখবেন। এবং যেভাবে বলেছিলাম আমাদের যে ভোকাবুলারি গুলা প্র্যাকটিস করেন ওইভাবে ওইগুলোও প্র্যাকটিস করবেন, করে ভয়েস দিতে পারেন আমাকে, তাহলে আরো ভালো, আমরা সবাই শুনলাম, আরো শিখলাম নতুন নতুন ওয়ার্ড। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। অনেক সময় হয়ে গেছে, তো সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, আমার অনেক ভালো লেগেছে। এখন আপনাদের কেমন লেগেছে এটা জানাবেন। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো লাগছে অনেক। আচ্ছা, যদি ভালো 4 লাগছে। মাস বা 3 মাস আমরা যদি কন্টিনিউ করি এভাবে, কেমন উপকৃত হবেন? আই থিংক আমাদের ইনশাল্লাহ ভালো, অনেক যতগুলো আশা করি। প্যাকেজ ছিল সবগুলা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওহির জন্য একটু হয়তো টাফ হয়ে যাবে জিনিসটা, কারণ অনেক বড় বড় লেভেলেরও জিনিস থাকবে, ওর বয়স অনুযায়ী একটু বেশি। কিন্তু একটু যদি মনোযোগ দিয়ে থাকো, ডেইলি ক্লাসটা করো এবং যেভাবে বলি ওইভাবে করো, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবা অবশ্যই, আমি আরো এক্সট্রা সেশন নিব তোমার জন্য শুধু, ঠিক আছে? কিন্তু হচ্ছে আমাকে সময় দিতে হবে, আমাকে বলতে হবে যে জায়গায় ঘাটতি আছে, এবং হচ্ছে আমি আমার আপ্রাণ চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। ওকে, জি ম্যাম। থ্যাংক ইউ সবাইকে, তাহলে আজকের মতো।